সালাম, নমস্কার, গুড ইভিনিং। WBMDFC আয়োজিত কেরিয়ার পথ নির্দেশ ধারাবাহিক অনলাইন আলোচনা চক্রের ৫১তম পর্বে আপনাদের স্বাগত। কর্মরার প্রথম ঢেউ থেকে কেরিয়ারের নানা দিক নিয়ে প্রায় ৭০টি পর্ব জুড়ে গুরুত্বপূর্ণ কেরিয়ারের আলোচনা করা হয়েছে এই প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষ করে শিক্ষায় উৎসাহ দেওয়া ছাড়াও কেরিয়ার কাউন্সিলিং নিয়ে বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করছে। ২০১৯-এ কেরিয়ার কাউন্সিলিং এর উপর বিস্তারিত একটি বই প্রকাশিত হয় এবং এই বই সংখ্যালঘু সম্প্রদায় ছাড়া অন্যান্য ছাত্রছাত্রীদের ভীষণভাবে কাজে লেগেছে তা আমরা জানতে পারি। এই হাত বইকে কেন্দ্র করে যখন জেলায় প্রচার ও কিছু পড়ুয়াদের সঙ্গে সরাসরি কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, তখন অতিমারির ক্রান্তিকালে আমাদের জীবনের নানা দিক বিপর্যস্ত করে। এখনো তার রেস শেষ হয়নি। করোনা মহামারীর কারণে পড়াশোনা স্বাভাবিক ছন্দে বিঘ্নিত হয়। ২০২০ মার্চ মাস থেকে ছাত্রছাত্রীদের এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উদ্যোগী প্রার্থীদের অনেকেই গৃহবন্দী পড়ে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে এমনকি সহপাঠীদের সঙ্গে দেখা করা বা গ্রুপে পড়াশোনার সুযোগ বন্ধ হয়ে যায়। ঘরে দীর্ঘ সময় অতিবাহিত করতে করতে অনেকেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। তাদের এই অফুরন্ত সময়কে যাতে জীবন গড়ার কাজে ব্যয় করতে পারে, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম অর্থাৎ WBMDFC কেরিয়ার পথ নির্দেশ শীর্ষক এক অনলাইন কর্মসূচি সূচনা করে। এই অভিনব উদ্যোগ প্রায় ২ বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে কৃতি ছাত্রছাত্রী এবং তাদের সাফল্যের কথা আমরা শুনতে পেয়েছি। এছাড়া বিশেষজ্ঞরা তাদের পরামর্শ বিভিন্ন সময় দিয়েছেন। হাজার হাজার ছেলেমেয়েরা এই অনলাইনে প্রোগ্রামে উপকৃত হয়েছে। তারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং নানা রকম মাধ্যমে ফিডব্যাক দিয়েছে এবং তারা কি নিয়ে আলোচনা চাই তার উপর ভিত্তি করে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। প্রথমের দিকে আমরা সরকারি চাকরি উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলাম। নানান সরকারি পরীক্ষা, ইউপিএসসি, রেল, ইন্ডিয়ান আর্মি, বিভিন্ন ক্ষেত্রে কিরকমভাবে চাকরির সন্ধান পাওয়া যায়, কিরকমভাবে এই চাকরিগুলোতে সফল হওয়া যায়, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমাদের বিশেষজ্ঞরা সফল পরীক্ষার্থীরা এক দিক নির্দেশ করতে পেরেছে। আপনারা জানেন যে জুন ছাড়াও এই প্রোগ্রাম WBMDFC ইউটিউব এবং ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বিশেষজ্ঞ ও সফল প্রার্থীদের কাছ থেকে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে। এছাড়া অনলাইন কেরিয়ার পথ নির্দেশ অনুষ্ঠানের আমাদের ইউটিউব এবং ফেসবুক, যেটা WBMDFC অফিসিয়াল চ্যানেলে থাকে, যারা এই সুযোগ সরাসরি দেখার সুযোগ হারায় তারা কিন্তু পরে দেখে নেয়। আমরা আমাদের পরিসংখ্যান থেকে দেখতে পাচ্ছি যে এটা নিয়মিত ছাত্রছাত্রীরা দেখছে, আলোচনা করছে এবং তারা তাদের প্রশ্ন করে। যারা জুম এবং ইউটিউবে দেখছেন তাদের কাছে নিবেদন, তারা এই ব্যাপারে অন্যদেরকে সচেতন করুন, এই অনুষ্ঠানে যাতে যোগদান করতে পারে এবং আপনাদের প্রশ্ন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নানানভাবে করতে পারেন, যার ফলে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে তুলে নিই। আমরা এই অনুষ্ঠানটি গত কয়েক সপ্তাহ ধরে বাংলা ছাড়াও হিন্দি, ইংরেজিতেও অনেকে কথা বলছেন, যাতে আমরা সব ভাষার মানুষের কাছে পৌঁছতে পারি, এইরকম একটা ব্যবস্থা করছি। আজকে আপনারা জানেন, আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পার্সোনালি টেস্টে কিভাবে পাবেন সাফল্য, এই নিয়ে আলোচনা করব। হাউ টু ফেস পার্সোনালি টেস্ট ইন দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন। আমরা জানি আমাদের কাছে অনেকেই বলেছেন যে আমরা ক্লিয়ার করেছি, মেন পরীক্ষাটাও উত্তীর্ণ হয়েছি, কিন্তু যখন আমরা ইন্টারভিউ বোর্ডে গেছি বা যখন আমরা পার্সোনাল টেস্ট দিই তখন আমরা কিন্তু হোঁচট খেয়েছি। এই নিয়ে আমাদের জন্য আলোচনা করার জন্য আমাদের কাছে ৪-৫ জন বিশেষজ্ঞ আছেন। আমি তাদের নামগুলো একটু উল্লেখ করতে চাই। তারপরে আমাদের সঙ্গে আছেন WBMDFC MD মাননীয় শ্রী মৃগাঙ্ক বিশ্বাস মহাশয়, প্রতিবারের মতো এই অনুষ্ঠানের সূচনা করবেন। আমাদের সঙ্গে আছেন মাননীয় জমিন ফাতিমা জেবা সাহেবা, IAS 2018, এখন বর্তমানে ADM মালদা জেলা পরিষদে। এরপরে আছেন নুরুল ইসলাম লস্কর, অথর, মোটিভেশনাল স্পিকার, ক্যারিয়ার কনসালটেন্ট। তারপরে আছেন নন্দিতা রয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বিজনেস কমিউনিকেশন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা। সৈয়দ আব্দুর রহমান, IRTC 2001 সিভিল সার্ভিস ব্যাচের উনি জয়েন করেছেন। এছাড়া আছে কৌশিক মিত্র, ডেপুটি চিফ অপারেশন ম্যানেজার কমার্শিয়াল। এখন আমি অনুরোধ করব মাননীয় শ্রী মৃগাঙ্ক বিশ্বাস মহাশয়কে। এই অনুষ্ঠানের পেছনে তার গুরুত্বপূর্ণ পরিশ্রম থাকে এবং তার কারণেই আমরা এতদিন এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারছি। আমি এখন অনুরোধ করব মাননীয় শ্রী মৃগাঙ্ক বিশ্বাস মহাশয়কে আজকের এই এপিসোডের নিয়ে কয়েকটি প্রারম্ভিক কথা দিয়ে শুরু করতে।
থ্যাংক ইউ সাব্বির। আজকে বিশেষ আজকে আমাদের অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানটা আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই শুনলেন যে খুবই বিশেষ একখানা অনুষ্ঠান, যেটা পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ফাইনাল এক্সাম। ফাইনালি আপনি যখন সিলেক্ট হওয়ার আগের মুহূর্তটা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই বিষয়ে কিন্তু আজকে পর্যালোচনা করবেন আমাদের বিশেষজ্ঞ। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তারা তো আছেন, তাছাড়াও আছেন কিন্তু আমাদের মধ্যে আজকে ম্যাডাম আছেন। আমাদের 2018 ব্যাচের আইএস ম্যাডাম আছেন, ফাতেমা জেবা ম্যাডাম আছেন। এটা আমাদের কাছে সৌভাগ্য যে তিনি আমাদের টাইম দিয়েছেন, এবং আমাদের ছেলেমেয়েরা যারা দেখছেন তারাও কিন্তু খুব উপকৃত হবে। এছাড়াও আছেন আমাদের মিস্টার লস্কর আছেন, আরও নন্দিতা রায় আছেন, মিস্টার রহমান আছেন, এবং হচ্ছে মিস্টার মিত্র আছেন। তো আজকে আমি প্রত্যেককেই আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি অন বিহাফ অফ কর্পোরেশন। এবং আমাদের, আপনারা জানবেন হয়তো যে এই কর্পোরেশন অনেকদিন ধরেই বিচার চালাচ্ছে, এবং বর্তমানে আমাদের হচ্ছে সেক্রেটারি, আমাদের দপ্তরের সেক্রেটারি গোলাম আলী আনসারি সাহেব ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু খুঁজে দেখেন, যাতে কিনা স্টুডেন্টরা আরো বেটার কিছু পেতে পারে। আমাদের এই যে রেগুলার যে আমরা ওয়েবিনার করছি তার জন্য কিন্তু উনি সবসময় খেয়াল রাখেন, এবং ইম্পর্টেন্ট বিষয়গুলোর উপরে বলেন যে এগুলোকে উপরে যেন জোর দেওয়া হয়। তো আমি কর্পোরেশনের পক্ষ থেকে সকলকেই, আমার যারা আজকে দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। আমার দু তিনটে পয়েন্টস এখানে বলার যে আপনারা যারা ক্র্যাক করছেন, প্রাইমারি যে স্টেজগুলো যে ক্র্যাক করছেন, এটা যেমনি ক্র্যাক করাটা একটা বিরাট ব্যাপার আছে বর্তমান যুগে। কারণ যেহেতু আপনার ভ্যাকেন্সি যেমনি আমাদের অনেক কমে যাচ্ছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে, তেমনি কিন্তু পরীক্ষার মানও কিন্তু আরো বেশি কঠোর থেকে কঠোরতম হচ্ছে। তো নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু যেহেতু অনেক বেশি আমাদের এখানে পার্টিসিপেট করছে, সো আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে, আপনার নিজের সাবজেক্টে করতে হবে। তেমনি ডেইলি নিউজ পেপারটা, যেটা একটা ইম্পর্টেন্ট দিক, আপনার মানে মানে ওভারঅল একটা জ্ঞান কিন্তু আপনাকে থাকতে হবে যে কোনো বিষয়ে। কারণ যারা আপনার ইন্টারভিউ বোর্ডে থাকবেন তারা কিন্তু একজন থাকেন না, অনেকে মিলে থাকেন, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা থাকেন। সুতরাং তারা দেখে নিতে চাইবেন আপনার জ্ঞান কতটা আছে। কারণ যে পরীক্ষার জন্য আপনি নির্বাচিত হচ্ছেন, সেই পরীক্ষায় নির্বাচিত হয়ে আপনি কি সত্যি তার যোগ্য হবেন, সেই পোস্টে আপনি কি এলিজিবল হবেন কি হবেন না, শুধুমাত্র আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা থাকবে, ইট ইজ নট সাফিসিয়েন্ট। সো আপনাকে কিন্তু একটা সম্যক ধারণা থাকতে হবে সব বিষয়ে। এই জন্যই বলবো যে যে কোনো বিষয়ের মানে প্রশ্ন আসতে পারে, সেই জন্য আপনাকে কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতে হবে। যে কোনো বিষয়ে আপনি যেটা জানবেন সেই বিষয়ে দেখবেন আপনি কনস্ট্যান্টলি আপনাকে কিন্তু তারা প্রশ্ন করবে। আমার আমার হচ্ছে একটা সাজেশন আপনাদের কাছে, অর্থাৎ যে বিষয়টার উপরে আপনি সবচেয়ে বেশি আপনি স্ট্রং আছেন, আপনাকে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তাদেরকে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, সো দ্যাট আপনি উত্তরগুলো সেভাবে দিতে পারবেন। কারণ দেখেছি আমরা, যারা ইন্টারভিউয়ে যারা থাকেন তারা দেখে, যারা যে সাবজেক্টে সে ক্যান্ডিডেট যদি উত্তর ঠিকঠাক মতো করতে না পারে, তাহলে স্কিপ করে অন্য জায়গায় চলে যায়। তখন কিন্তু আপনাকে যে সাবজেক্টে আপনি স্ট্রং আছেন, আপনি ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, যাতে কিনা আপনাকে ওর উপরে কিন্তু ডিটেইলে আপনাকে ডিসকাশন করবে। এবং দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো স্টুডেন্টের ক্ষেত্রে 10 মিনিট লাগে, আবার কোনো স্টুডেন্টের ক্ষেত্রে 40 মিনিট। অর্থাৎ যে যত বেশি জানবেন তার কাছ থেকে বেশি জেনে নিতে চায় আমাদের ইন্টারভিউ বোর্ডে যারা থাকে। এছাড়াও অন্যান্য কিছু টিপস তো আছেই, আমাদের ম্যাডাম আছেন কিংবা আমাদের আরো সিনিয়র যারা আছেন তারা হয়তো আপনাকে আরো ডিটেলে ব্যাখ্যা করবে। কিন্তু আপনাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ওভারঅল কিন্তু আপনাকে একটা জ্ঞান কিন্তু আপনাকে থাকতে হবে, এবং সেইটা কিন্তু আপনার ডেইলি নিউজ পেপার পড়া, যেটা যে কোনো একটা ইংলিশ এবং লোকাল ডেইলি পড়াটা কিন্তু আপনার কাছে বাধ্যতামূলক থাকবে। আর আপনার যে সাবজেক্টে বারবার বলছি সেই সাবজেক্টে কিন্তু আপনাকে খুব স্ট্রং থাকতে হবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। এছাড়া কিছু ফর্মালিটিস যেমনি থাকে, আপনার ড্রেস কোড থাকবে, আপনাকে বসতে বলার জন্য যেভাবে আপনাকে তারা সাইন করবেন সেই অনুযায়ী আপনাকে বসতে হবে, বা যখন বলবেন যে হ্যাঁ ইয়োর ইজ ওভার, তখন সেইভাবে আপনাকে রিয়াক্ট করতে হবে। আমি আর নতুন কিছু বলবো না। তো আমার একটা ফার্দার রিকোয়েস্ট থাকবে, যারা আজকে আছো আমাদের যারা
অ্যাসপিরেন্টসরা যারা আছো তাদেরকে অনুরোধ করবো যে এই যে আজকে যারা ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা আছে, একজন হচ্ছে আমাদের আইএস অফিসার আজকে আছেন, আমাদের ম্যাডাম আছেন। তো তিনি যেখানে আছেন সেখানে তিনি তার যে একটা অভিজ্ঞতাটা, এটা কিন্তু আমি মনে করি যে তার অভিজ্ঞতা যেন সমস্ত আরো বেশি লোক যাতে এটা জানতে পারে এবং তার থেকে যাতে ফল পেতে পারে, সেই জন্য তোমরা এটাকে আরো বেশি প্রচার করবে, সেটা আগামী দিনে আরো বেশি লোক এগুলো করতে পারবে। থ্যাংক ইউ অল, প্রত্যেকেরই সাফল্য কামনা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মাননীয় শ্রী মৃগাঙ্ক বিশ্বাস মহাশয়কে অনুষ্ঠানের প্রারম্ভিক কথা বলার জন্য। নাও আই রিকোয়েস্ট ম্যাডাম জামিল ফাতিমা জেবা, ADM Jila Purisan Malda. On behalf of WBMDFC, I would like to welcome and thanks for giving time to us to motivate the young candidate to how to face personality test in various competitive exams. Madam, over to you. Madam, can you hear? Hello. ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাডাম। আচ্ছা, ভয়েস তো ক্লিয়ার আছে না? ভয়েস ক্লিয়ার আছে, ভিডিও ঠিক আছে ম্যাডাম। ভিডিও ঠিক আছে। ফার্স্টলি থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আমি প্রথমেই সেক্রেটারি স্যার বা গোটা মাইনরিটিজ ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন কি ধন্যবাদ বলতে চাই আজকে আমাদের সবার সঙ্গে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। অ্যান্ড আমি আপনার ইউটিউব চ্যানেল কি আজকে কালকে দেখেছি, very good discussions, very good career counseling inputs that have been given across various subjects. So এটা খুব মানে rich diverse experience আছে। So firstly আমি সব applicants বা candidates কে এটাই বলতে চাইছি, আজকে যে আলোচনা নিয়ে যে টপিক আছে ওটা আছে হাউ টু ফেস আ পার্সোনালিটি টেস্ট ফর কম্পিটিটিভ এক্সাম। সো এখানে আপনাকে সব থেকে বেশি পার্সোনালিটি টেস্ট এই যে ওয়ার্ড আছে ওর উপরে আপনাকে জোর দিতে হবে। এখানে ক্লিয়ারলি পার্সোনালিটি টেস্ট বলা আছে, ইন্টারভিউ বলা আছে না। and personality test is much more than just an interview. এটা আপনার সবজনকে মাথা রাখতে হবে। Now what is personality test? So এটা নিয়ে I am going to divide my talk in 3 different parts. What exactly is personality, how do you develop it on a long-term basis, and just a few days, 1 or 2 weeks before the personality test, what you should be doing, and on the day of personality test, what is it that you should be doing. So or aage ami amar I'll just give a small introduction about myself. My name is Jamil Fatima Zeba. I'm from Hyderabad, Telangana, and I had cleared CSC 2017 with All India 62nd rank, and I had cleared it in my 3rd attempt, and that was the first time I had given the interview for the CSC. So on the basis of my experience in that one attempt is how I'm going to give today's talk. And or aage bhi I had given one interview soon after my college for a corporate job. So or theke bhi I'll give 1 or 2 inputs je amar ache. So firstly je amar ami bolte chai ota personality development আর পার্সোনালিটির উপরে আমি বলতে চাই। সো এখানে যে আমি দেখতে পাচ্ছি there is a wide diverse set of students. Some are in school, some are in college, some are working, some are planning to give a competitive exam, some have already given a competitive exam, they've cleared the first 2 stages, some have already cleared all the stages, and but they could not find themselves in the finalists. So এরকম সবই গ্রুপ আছে। ফার্স্টলি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, जो पर्सनालिटी टेस्ट बोला আছে, the personality is a mixture of আপনার যে আউটলুক আছে towards different social issues plus your knowledge. Knowledge is something যে আপনি over the years prepared করছেন, ঠিক আছে, that you develop through the medium of books, through the medium of various audio and visual channels. So eta no matter if you're a student, if you're a college going person, or if you're working, or even if you're preparing for an exam, আমি সবজনকে এটাই বলতে চাই, please focus on developing a strong personality, focus on developing a strong knowledge base, focus on developing strong basics no matter at what level in your life you are.
Even if you're not preparing for a competitive exam, you're only sitting for your board exam or you're sitting for your university exams, please have a very strong basis in whatever knowledge that you are gathering, because it is this knowledge that will actually help you in the interview. Okay. Second যে আছে ওটা আছে that apart from your দিয়ে দিয়েছো academic তা studies, সত্ত্বেও হচ্ছে one না must always be অ্যাডমিন open to বানিয়ে দিয়েছে চেঞ্জেসগুলো বুঝতে different পারলাম sources of কিন্তু তা সত্ত্বেও information, এখান of থেকে নিচ্ছে knowledge, because it develops your your awareness. B, it also helps in honing your thinking ability. মানে আপনি তখন বুঝতে পারবেন কি কোনো ইস্যু নিয়ে বা কোনো বিষয় নিয়ে বিভিন্ন ভিউ পয়েন্টস হতে পারে, বিভিন্ন স্টেক হোল্ডার্স থাকতে পারে, যার বিভিন্ন রকম স্টেক আছে, বিভিন্ন রকম ভিউ পয়েন্ট আছে. So it is very important to have that kind of a well-rounded personality, and this is something that you are doing on an everyday basis. মানে although আমার already competitive exam আমার interview হয়ে গেছে, but even today whenever I'm taking information, whenever I'm learning about something, I am in the process of developing my personality. So this is one thing that I want to tell everybody, that please আপনার যে quest আছে knowledge জন্য, information জন্য, ওটাকে আপনি strong করুন, ওটাকে আপনি strengthen করুন. And if you're preparing for a competitive exam, then whatever is required, for example, I had sat for the civil services examination. So যে বিভিন্ন রকম আপনার academic information আছে, বিভিন্ন রকম subjects আছে, বিভিন্ন রকম issues আছে, ওর উপরে আপনি ওনার ওনার পাওয়ার কাট হয়ে গেছে ওনার পাওয়ার কাট হয়েছে কাইন্ডলি বিয়ার উইথ আস, আমার একটু থাকবেন, আমরা চেষ্টা করছি ওনার কানেক্টিভিটির একটা প্রবলেমের কারণে। Hello, ma'am, you are disconnected. Is there any problem there? Oh, so okay, please do. পাওয়ার কাট হয়েছে না একটু ধৈর্য ধরবেন, ম্যাডামের ওখানে পাওয়ার কাট হচ্ছে কিন্তু উনি কানেক্ট করছেন, জাস্ট একটু অপেক্ষা করবেন। আচ্ছা এই গেলেন Yes, ma'am, you can start.
Yes. Hello? Yes, ma'am, you can start. Yeah, am I audible now? Shall Yeah, I yeah. start now then? Yeah. You are audible. We can hear I'm you. sorry, there was a power cut, so I got disconnected. I will. You kindly unmute yourself if you're muted again. Yes. Fine. Yes. Is it possible to video is Yes, off yes. screen? I'm just switching it on. Just give me a moment. Yes. 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 So I'm so sorry for the disconnection. There was actually power cut. So I was near personality and personality. Am I audible now? Yes. Yes, yes. So as I said, personality is something that you cannot develop in a day. You know, it is a constant process. So that can be honed over the course of time, over the years. So এটা নিয়ে আপনি প্লিজ বই যে আপনার একাডেমিক বই আছে ওটাকে ভালোভাবে পড়ুন বা বিভিন্ন রকম যে ইন্টারভিউজ আছে and these interviews of bureaucrats, interviews of technocrats, of interviews of different academicians, বা ওই স্ট্রিম পে যে স্পেশালিস্ট আছে উনার প্লিজ ইন্টারভিউ আপনি দেখুন অ্যান্ড উনার যে পার্সোনালিটি ট্রেটস আছে বা ইউনো যে উনার ভিউ পয়েন্ট আছে or they view perspective towards different issues please ওটা ওর উপরে জোর দিয়ে pick your learnings from such sources বা এই ছাড়া যে আপনার বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল মাধ্যমে যেভাবে WB মাইনরিটিজ ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন থেকে এরকম যে বিভিন্ন ওয়েবিনার হচ্ছে ওখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন বা এছাড়া আজকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ডিফারেন্ট গ্রুপস ডিফারেন্ট সেন্টার্স যেখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন সো দিস হ্যাভিয়াস কন্টিনিউয়াস প্রসেস থাকবে in the course of which আপনি আপনার পার্সোনালিটি ডেভেলপ করতে পারবেন সেকেন্ড যে আমার বক্তব্য পাওয়া আছে ওটা আছে প্রি রিভিউ বা প্রি পার্সোনালিটি টেস্ট আপনাকে ঠিক করতে হবে সো নাও দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট although a lot of people say that your personality is what you are, but your personality comes into play only on the day of interview. Before that, it is your hard work. Before that, it is your commitment. Before that, it is your knowledge that matters. So, এই যে ইন্টারভিউ আছে ফর এক্সাম্পল যখন আমি আমার CSC ইন্টারভিউ দিয়েছিলাম that was on 25th August of 25th April of 2018. I had around 2 to 3 months to prepare for the interview. So, ये 2-3 मास যদি থাকে या 2-3 हफ्ता যদি থাকে মানে as the date has been scheduled for you, please you should start working on যে আপনার স্টাডি মেটেরিয়াল আছে ওটাকে আপনাকে স্ট্রেংথেন করতে হবে ঠিক আছে সেকেন্ড যে আছে in a lot of these competitive exams there is something called as a application form that you fill for example CSC से ওটাকে DAF বলা হয় সো যদি আপনি ওরকম কিছু অ্যাপ্লিকেশন ফর্ম বা কিছু সিভি বা পারফর্মার যদি আপনি ফিল করছেন প্লিজ বি মাইন্ডফুল অফ এভরিথিং দ্যাট ইউ আর ফিলিং মানে আপনার নাম থেকে আপনি কোথা থেকে আছেন বা কোনো জায়গাতে আপনি যদি কাজ করেছেন কি স্কুলতে আছে কি আপনার হবিজ আছে ইউ মাস্ট বি শিওর অ্যাবাউট এভরিথিং a lot of times that I have seen is মানে লোকজন সব কিছু জানেন but they don't know the meaning of the name or the place that they are coming from. So this should not be the case because in most interviews, especially in these competitive interviews that you said, generally the interview dekhe ota ei dikhte chahe that if you're aware of what is happening around you, if you're aware of yourself, if you're aware of where you come from, what you've done, okay, this is what they're looking for. So what is a basic থাকে about the place that you're coming from or any other particular issue এটাকে আপনাকে মাথায় রাখে এর যে আপনার প্রি ইন্টারভিউ প্রি পার্সোনালিটি টেস্টের পিরিয়ড আছে তখন আপনাকে প্রিপারেশন করতে হবে ওকে সো and in a lot of cases for example CSC জন্য there are different mock interviews that are held by different coaching institutes আপনি ওখানে গিয়ে পার্টিসিপেট করতে পারবেন বা আপনার পিয়ার গ্রুপ যে আছে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটাই বলেছে দ্যাট আপনার যে পিয়ার গ্রুপ
যে আছে যদি ওটা ভালো থাকে আপনি ওই পিয়ার গ্রুপের মাধ্যমে বেশ কিছু জিনিস বুঝতে পারবেন বেশ কিছু জিনিস আপনি improve করতে পারবেন for example before my interview with a very good friend of mine we used to have one-on-one interview sessions like this on WhatsApp with one of my friends wherein she would act like the interview board and she would ask me questions and I would answer. So you can do all these small things to improve A, your confidence, B, your clarity of knowledge. What you have to understand is on the day of your interview or your personality test, it is not just your knowledge that matters, but it is your clarity of knowledge and how you're able to express it. And এর উপরে আপনাকে জোর দিতে হবে এটাকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে দ্যাট আপনার কাছে যে নলেজ আছে যে ইনফরমেশন আছে টেবল এন্ড যদি আপনি আপনার যে নলেজ আছে তাকে ঠিকঠাক এক্সপ্রেস করতে পারবেন দ্যাট মিডিয়াম ফিউচার সো পার্সোনালিটি টেস্ট ইজ নট লাইক আ রিটার্ন এক্সামিনেশন যেখানে আপনি 2-3 পেজ লিখতে পারবেন আপনাকে প্রতি বিষয়ের উপরে একটু ক্রিস্প ওপিনিয়ন রাখতে হবে ক্রিস্প এক্সপ্লেনেশন রাখতে হবে দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট when you're going for a personality test আপনার কাছে you may know hundreds of pages about the thing but যদি আমি আপনাকে জিজ্ঞেস করি that আপনাকে এর বিষয়ের উপরে 2-3 জিনিস বলতে হবে you should be able to give it in a very concise way. So this exercise is what is going to help you in the personality test in helping you build your confidence and build your conceptual clarity. ठीक है तो और आगे आपने ये विषय ऊपर जोर दें and और पूरे आस्ते your date of interview your day of interview. So जो already basics बोला हुए छे you should be dressed well. You should be confident and you should have a very composed persona you should reach on time. These are all basics that goes for any job interview for any competitive exam interview or personality test. Second je ache uta ache that on the day of the personality test it is your personality that matters because all that you have studied all the knowledge that you have that is a part of your personality now. Okay, so then do not think about apni koto jinishta janen koto jinishta nahi janen anxiety if there's something you know there's something you don't know. Don't think about all of these things. Just have faith in yourself. Just believe that you will be able to give your best and take it as the best experience of your life. For example, when I had gone for my interview on 25th April, I still remember the only thought that was there in my mind before I entered the interview chamber was that I thought I was very lucky. I'm खूब lucky actually that I am going to be interviewed by such a esteemed panel of former bureaucrats, of former diplomats, and or of current very senior secretaries and bureaucrats. So I took it as a matter of a sort of a learning experience and a once in a lifetime experience, and I went with that positive mindset. So on the day of the interview, it is your positive mindset and your confidence that matters. Just go there and now you have already done your basic homework on the basic information about you, on your stream of interest, on what you have given in your DAF and in other various articles. So that is your basic. But on the day of interview, it is your composure, it is how you present yourself that is going to matter. And in case you do not know an answer, one of the main qualities of a good candidate is if he is able to politely say that he doesn't know an answer and still go on with the interview and not get stressed. আমি আপনাকে একটা এক্সাম্পল বলতে চাইছি যখন আমার ইন্টারভিউ ছিল তখন in my DAF, which is your detailed application form that we give for CAC, I had written my birth district as Chittoor, which is my birth district, but I did not happen to stay there. So I had done my fair bit of preparation about the district, of the economy, of the issues, etc. But somehow there was something that I had missed out. And that exactly what was asked in the interview. I was asked about this famous philosopher named Jiddu Krishnamurti, of whose name I had heard, but I didn't have a clear idea on his work. So I was asked about him, and I didn't know what to say.
So I very politely said that, sir, I'm sorry, but at the moment I cannot recall and I don't have an answer to this. And I continued with the interview. I did not get stressed or did not get bogged down because of it. এটা আপনাকে মাথা রাখতে হবে যদি আপনার interview personality test date আপনাকে 30 questions have been asked. It's okay if you don't know 2 or 3 questions. And this is where your personality comes into picture. This is why it's called a personality test. It's not called an interview. If it was just purely an interview, you would be judged only on the basis of how many answers you're giving. But it is a personality test because they want to see if they are not able to give an answer, or you're not able to think of an answer. Then are you able to maintain your composure or not? And that is the most important point. In fact, on the day of the personality test, we will ask you a lot of questions which don't have a clear answer. সোসাইটিতে খুব বেশি মানে এরকম টপিকস আছে, এরকম সমস্যা আছে যে জন্য আপনার কাছে একটু কোনো স্ট্রেট ফরওয়ার্ড আনসার নেই। But they want to see if you can answer it with a lot of conviction. And এই কনভিকশন উপরে আপনার পার্সোনালিটি ইন্টারভিউ বোর্ড ডিসাইড করতে পারবে। So যখন আপনি কিছু বলছেন, please have the conviction, please have the faith in it. Don't just say it because you think it will give you better marks. No, have faith in what you're saying and think on this. Like for example, when I was giving my interview on the chair, I was saying like a bureaucrat. I was thinking like a bureaucrat who is responsible, who is well read. And you must put yourself in the shoes of that particular job profile or that particular person whom you aspire to become when you're giving an interview. So এটাই আমার my suggestions, আমার বক্তব্য আছে। আমি আশা করছি that whoever is giving CSC interview যদি হতে পারে বা or কোনো interview যদি if you're giving, first consider yourself to be very lucky. Be proud of the efforts that you have made to come this far. Okay, and have the confidence. If you could cross mains, if you could cross prelims, then you certainly have the potential in you to clear the exam. So always have faith, and even when you are sitting in the interview hall, in the personality test hall, if you feel that maybe there is something unexpected that is coming, maybe the interview board is asking you a question that you're not very comfortable with, please be very calm and composed. That is all that matters. Be very calm and composed. Be very sure of your academic, your interest and your knowledge base. Be very comfortable with it. Be very coherent with it, and I'm pretty sure you will be able to do well. And always have a smile on your face. It helps. It's a pleasant personality. খুব ইম্পর্টেন্ট আছে। a good demeanor, a good body language is what matters. Even if you feel you have given a wrong answer, don't become disturbed. Stay confident, have a smile on your face, and you will certainly do well. And once again, like I said, please remember it's a personality test. It is what you are in terms of your personality, your thought process, the knowledge base that you have, and what you are as a person that matters, and your confidence. So thank you so much. And once again, I would like to thank WBD Minorities Development Finance Corporation for giving me this opportunity. Thank you so much. Thank you very much, ma'am, for a very insightful insight on how to face personality test. And আপনি শুরুই করেছেন যে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মধ্যে যে পার্থক্য আছে, একটা দুটো প্রশ্ন আমরা নিতে পারি সরাসরি যারা জুমে আছেন, আর যারা পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে ম্যাম আপনার কাছে একটা প্রশ্ন আছে যে সামটাইম এটা খুব লং প্রসেস, আমরা একটার পর একটা স্টেপ ক্লিয়ার করছি কিন্তু ইন্টারভিউ ক্লারিফাই করতে পারছি না। কিরকমভাবে মোটিভেটেড থাকেন আপনি? নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা জানতে চাইছেন, হাউ কিপ ইউর মোটিভেশন গোয়িং অন। সো যদি আপনি এই ব্যাপারে একটু বলেন। আমি আগে বলেছি, this was my third attempt. So and I had just done my graduation. Okay, I had done my graduation from this college in Hyderabad, and I was 4 years into the preparation, and honestly I was very scared. আমি খুবই nervous ছিলাম because I had put 4 years into the exam and I didn't know if it would I would clear or not. And
if I don't clear, then আমি তখন I didn't know what an alternative would be. মানে কি alternative career I could have taken. আমি তখন তো খুব মানে I didn't have any idea. So I was nervous. And what I'm trying to say is it's okay to be nervous. It is part and parcel, of the competitive process. And if you're not nervous, then I feel that is a cause of concern. Okay, because if you think you can do it, see, আমি মোটিভেশন জন্য মানে আমার মনে প্রতিবার একটা জিনিসই ছিল that whenever I used to think that I'm not doing well, or whenever I used to not feel motivated for the exam, or I used to feel that আমি 2-3 বছর হয়ে গেছে কিন্তু I'm sitting at home, I'm not able to clear the exam, I don't know what will happen. I should always think of one thing, that at some place there will be a candidate who will be in a much more difficult state, who will be in a much more difficult position. Still, he's going to continue, and still he or she is going to clear it. So if that person can, then why can't I? And it is a civil services day, money. It is such a it's a incredible exam. It's the beauty of exam. So the people who clear in the first attempt, the people who clear in the second attempt, the people who clear in the sixth attempt. I personally know people who could not clear prelims in the first 5 attempts, and in the sixth attempt they clear and they get IEs. So what is in store, nobody knows. Right. You just have to hang on to the hope. মানে আপনাকে আপনার মনে একটু আশা রাখতে হবে, হোপ রাখতে হবে that সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। এই থট নিয়ে you have to move forward. আপনাকে এগিয়ে চলতে হবে। I think there is no other option. You never know when it might work for you. For example, I didn't think I would have cleared in this attempt, but I did. I know people who studied more than me who didn't clear in 2018, but they cleared 2 years later, and they got their dream service. So we don't know when what will work for you, what may not work for you. So আপনাকে, even if it is getting difficult, আমি বুঝতে পারছি that it is a mentally খুব exhausting হয়ে যায়, emotionally it's very exhausting, but you don't have a option but to march on. আপনাকে আপনার যে কমিটমেন্ট আছে, ও কমিটমেন্ট আপনাকে আপনার মাথায় রাখে এগিয়ে চলতেই হবে, and আপনি অবশ্যই ক্লিয়ার করতে পারবেন as long as you are sure of what you're doing and you are taking the right guidance and you are honest with your preparation. I think that is the most important. থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কেউ এখান থেকে প্রশ্ন করতে চান, সরাসরি হাত তুলে আমরা অ্যাক্সেস দেবো কথা বলার জন্য। আর না হলে ম্যামকে অনেক ধন্যবাদ, আপনি খুবই বিস্তারিতভাবে বলেছেন এবং এটা খুব ইউজফুল হবে যারা ভিডিওটি এখন দেখছেন ফেসবুক, ইউটিউব এবং জুম ছাড়াও, এবং পরবর্তীকালে দেখবেন, তারা কিন্তু পার্সোনালিটি টেস্টে খুবই প্র্যাকটিক্যাল টিপস আপনার দিয়েছেন যে এর প্রিপারেশনটা একদিনে হয়তো টেস্টটা হবে, কিন্তু এর প্রিপারেশন থাকে অনেক দিন ধরে, এটা কন্টিনিউয়াস প্রসেস। তো ম্যাম অনেক ধন্যবাদ আপনার টাইমের জন্য। আমরা এরপরে চলে যাব, আমাদের আরও অনেকে আছেন। এর মধ্যে আমাদের নেক্সট বলবেন নন্দিতা রয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বিজনেস কমিউনিকেশন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ক্যালকাটা। আমি নন্দিতাকে অনুরোধ করব তার বক্তব্য শুরু করার জন্য। আপনার কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে না এমনি বলবেন? হ্যাঁ, থ্যাংক ইউ সবিতা। খুব ভালো লাগছে আজকে যারা পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে তাদের সঙ্গে কথা বলা। আর ফাতিমা এত সুন্দর বললেন, অনেক খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কয়েকটা, সেগুলোর উপরেও আমি খানিকটা বেট করব। আমি একটুখানি বলে নিয়ে তারপরে আমি প্রেজেন্টেশনটা শুরু করব। তো সকলকে ধন্যবাদ আসার জন্য, যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা। তো আমি একটু বলে নিই আমি কি করি। আমি IIM কলকাতায় পড়াই এবং আমি একটা ডিপার্টমেন্টে পড়াই, সেটা হচ্ছে বিজনেস এথিক্স অ্যান্ড কমিউনিকেশন। তো কমিউনিকেশন ডিপার্টমেন্টে আমাদের ছাত্রদের কোর্স গুলো যেরকম ভাবে হয়, আমি কিন্তু
গুরুত্বপূর্ণ হচ্ছে এই পার্সোনালিটি টেস্ট কিভাবে ক্র্যাক করা যায়। কারণ পুরোটাই আইআইএম সিস্টেমে যেরকম জানেন একটা এমবিএ পরে তাদেরকে চাকরির জন্য প্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আর নিজেও আমরা মানে যারা পড়াই ক্যাট পরীক্ষাটা দিয়ে যখন ছাত্ররা একটা আইআইএম এ অ্যাডমিশন নিতে যায় তাদেরও একটি ইন্টারভিউ হয়। এবং একটা আমি সেটাই ভাবছিলাম যে টেবিলের এই থেকে আমরা যখন দেখি একজন আবার আমি ফাতিমার কথায় ফিরে যাব, কারণ উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। প্রথমটা হচ্ছে যে আহ, অনেক সময় আমরা দেখেছি, কারণ যখন একটা এরকম প্যানেলে ইন্টারভিউ হচ্ছে আমরা কিন্তু জানি না যে অন্যজন যে প্রশ্ন করছে তার এরিয়া অফ এক্সপার্টিজ কি। অনেক সময় আমরা জানি না তার এরিয়া অফ এক্সপার্টিজ কি, বা সে কি কিরকম পড়াশোনা করেছে, তার কি কোন জায়গা থেকে সে উনি প্রশ্নটা করছেন। এবং এরকম অনেকবারই হয়েছে যে ছাত্ররা এসে উত্তর দিচ্ছে এবং আমি তো জিজ্ঞেস করেছি যে তোমরা কি ভিডিও গেম খেলো? তো একটি ছাত্র বলেছে যে হ্যাঁ ভিডিও গেম। কি ভিডিও গেম খেলো? সে ভেবেছে যে একটি ভিডিও গেমের নাম বলে দেওয়া যায় যেটা সে আসলে খেলেনি। কারণ কে ভাবে যে প্রফেসররা বসে ভিডিও গেম খেলে? কাজেই তো তার সেই জায়গা থেকে সে আসছে, আমরা সেটা বুঝতে পারছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আমার রিসার্চ ভিডিও গেম নিয়ে। তো তক্ষুনি এই যে এইখানেই হচ্ছে ইন্টারভিউ ভার্সেস পার্সোনালিটি টেস্ট। তো তক্ষুনি আমার কিন্তু মনে হচ্ছে যে আচ্ছা এ অনেস্টলি একটা উত্তর দিচ্ছে। এর থেকে যদি বলতো যে আমি আমি জানি না, বা আমি এই এই বিষয় নিয়ে আমি কিন্তু কোনো পড়াশোনা করিনি, আমার আইডিয়া নেই, সেইটা অনেক বেটার। এবং সবসময় আমরা যখন এই পার্সোনালিটি দেখি তখন আমাদের একটাই কথা, নিজে যখন আমি ইন্টারভিউ নিই আমার সবসময় মনে হয় যে এই যে রোজ আমি একটা সেশনে হয়তো আমি 5 দিন ধরে 50 জন ছাত্রের ইন্টারভিউ নিলাম, আমার একটাই রিকোয়ারমেন্ট থাকে যে এই ছাত্রটিকে কি আমি আমার ক্লাসে চাই, আম, আমার কিরম লাগবে এর সঙ্গে পড়াতে। এবং কর্পোরেট ইন্টারভিউতেও কিন্তু সিমিলার জিনিস হয়, কারণ আমি কি চাই এই মানুষটাকে আমার টিমে সে কাজ করুক, আমি কি চাই এ আমার কলিগ হোক। সেই জিনিসটাই কিন্তু আমরা বোঝার চেষ্টা করি একটা পার্সোনালিটি দেখে। তো পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে আমরা কথা বলছি এবং ইন্টারভিউ কোয়েশ্চেন্স, প্রিপারেশনটা একদিনের নয়, সেটা তো অবশ্যই। আম, অনেক বই পড়তে হবে, অনেক শুধু বই পড়া নয়, আজকাল তো ফোনে যে কোনো ইনফরমেশন পাওয়া যায়। কিন্তু আমি এখন একটা স্লাইডটা শেয়ার করছি, যদি আমার শেয়ারিং রাইটস একটু দিয়ে দেন খুব সুবিধা হয়। থ্যাংক ইউ, আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আশা করি সকলে দেখতে পাচ্ছেন। আম, একটা হ্যাঁ, দেখা যাচ্ছে। একটা গ্লোব এরকম খুব দৌড়চ্ছে যেরকম আমাদের অবস্থা আর কি। তো এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে যে ইনফরমেশন। আমরা এখন একটা ইনফরমেশন সোসাইটির মধ্যে বাস করছি, এবং সেই ইনফরমেশন কিন্তু আমাদের কাছে সব জায়গায় ইনফরমেশন আছে। রাস্তায় বেরোলে এতগুলো বিলবোর্ড, ফোন খুললে গুগল নিউজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনফরমেশনের কিন্তু কোনো অভাব নেই। কিন্তু আমরা আর উই বিং ইনফর্মড, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বোঝা ভীষণ জরুরি। যে আমরা ইনফরমেশন শুধু জানলাম, অনেকটা ডেটা জানলাম, সেইটাকে আমরা কিভাবে প্রসেস করছি, সেটা আমরা নিজের পয়েন্ট অফ ভিউ, নিজের পার্সপেক্টিভ দিয়ে কিভাবে বোঝার চেষ্টা করছি, দ্যাট ইজ ইয়োর পার্সোনালিটি। এই সেন্স হওয়া, এই একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা। তো সবসময় আমি এখানে যারা ছাত্ররা আছে, যারা প্রিপেয়ার করছে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে অনেক ইনফরমেশন কিন্তু তোমরা পাবে, চারিদিকে ইনফরমেশন পাবে, সেই ইনফরমেশনটাকে প্রসেস করতে শিখতে হবে। এবং সেই প্রসেস করে সেই ইনফরমেশন থেকে একটা সেন্স হওয়া, তারপর থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া, সেইখান থেকে তৈরি হয় একটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ভিউ। যে আমি আমার পৃথিবীটাকে কিরম ভাবে দেখছি, বা আমি আমার পৃথিবীটাকে যেভাবে দেখছি, বা আমি কিভাবে চাই আমার পৃথিবীটা
তৈরি হোক। এবং সেইটা ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট অফ ইয়োর পার্সোনালিটি। অনেক সময় এই পার্সোনালিটি টেস্ট, যে আমি একটা কোনো কাজের জন্য অ্যাপ্লাই করছি, আমি একটা চাকরি, কোনো একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করছি, আমি পড়াশোনা করার জন্য বা পিএইচডির জন্য ইন্টারভিউ করছি, অনেক রকমের হয়। তো সেইখানে এই জিনিসটা কিন্তু প্যানেলিস্টরা সবসময় দেখেন যে তোমার ওয়ার্ল্ড ভিউটা, আদৌ কোনো ওয়ার্ল্ড ভিউ কি আছে, আদৌ কোনো নতুন পার্সপেক্টিভ আছে, কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে অফ হাউ ইউ প্রসেস ইনফরমেশন। এবং সেইটা কিন্তু যেটা ফাতিমা বললেন যে সাবজেক্ট নলেজ খুব ইম্পর্টেন্ট, এবং সাবজেক্ট নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, পার্সপেক্টিভ আর সেন্স, এই চারটে জিনিস থেকে আমরা এই জায়গা থেকে শুরু করব। আরেকটা জিনিস হচ্ছে যে যেটাকে আমরা কমিউনিকেশনে বলি অডিয়েন্স স্ট্র্যাটেজি। অডিয়েন্স স্ট্র্যাটেজি মানে যে কোনো, যখনই আমরা কমিউনিকেট করছি, কমিউনিকেশন মানে কিন্তু শুধু খুব ঝরঝরে ইংরেজি বলা নয়। কমিউনিকেশন মানে হচ্ছে আমি যা ভাবছি, আমার মাথার ভেতর যে আইডিয়াগুলো আছে, সেইগুলোকে কি আমি স্পষ্টভাবে আরেকজনকে বোঝাতে পারছি, সেইটাই হচ্ছে কমিউনিকেশন। সেটা আমি কিভাবে বোঝাচ্ছি, অনেকে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব সুন্দর কমিউনিকেশন বোঝাতে, আইডিয়াস এক্সপ্রেস করতে পারে। ফাতিমা যেমন বললেন, when you enter a room, you enter with a smile, you present a certain personality. তো এইটা যাতে একটা নিজের মনের মধ্যে বাধা না হয়ে ওঠে যে আমার হয়তো আমি খুব ঝরঝরে ভাবে একটা কোনো ভাষা বলতে পারছি না। ভাষা শেখা খুব জরুরি, কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে শুধু ভাষা দিয়ে কমিউনিকেশন হয় না। কমিউনিকেশন আসছে আমার ওয়ার্ল্ড ভিউ থেকে, আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে। অডিয়েন্স স্ট্র্যাটেজি, যখন আমি স্ট্র্যাটেজি কথাটা ব্যবহার করছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে হোয়াট, ওয়াই, ওয়েন অ্যান্ড হাউ, এই চারটে শব্দ লেখা আছে। কমিউনিকেট করার আগে আমরা অনেক সময় কিন্তু আগে কথা বলি, তারপরে ভাবি। এইটা কি আমরা এই প্র্যাকটিসটা একটু পাল্টাতে পারি? সেটা হচ্ছে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইট ইজ অ্যাবসলিউটলি ওকে যে আমি আমার প্যানেলিস্টকে বললাম যে আচ্ছা আমি জাস্ট 1 মিনিট ভাববো, বা আমি দুটো জিনিস লিখবো। সেটা কি দেখায়? সেটা দেখায় যে ক্যান্ডিডেট যে সে কিন্তু একটা এফর্ট দিয়ে প্রশ্নটাকে বোঝার চেষ্টা করছে। তখন যে কোনো কমিউনিকেশন, যে কোনো কিছু বলবার আগে এই চারটে প্রশ্ন যদি আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি, এই চারটে প্রশ্নের উত্তর যদি আমরা ফর্মুলেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের কমিউনিকেশনের একটা স্ট্রাকচার থাকে, একটা স্ট্র্যাটেজি থাকে। সেটা শুরু হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে হু, যেটা আমি এখানে লিখিনি, এটা আমি বলে দিই। ইউজুয়ালি আমি কার সাথে কথা বলছি, বা কাকে আমি একটা আইডিয়া বা একটা উত্তর সেটা বোঝাতে চাইছি। আমি একটা 5 বছরের বাচ্চার সঙ্গে যেভাবে কথা বলবো, আমি নিশ্চয়ই আমার কলেজের এমবিএ ছাত্রর সঙ্গে অন্যভাবে কথা বলবো। হয়তো আমি একই আইডিয়া বোঝাচ্ছি, হয়তো আমি এক্সপ্লেন করছি যে গ্র্যাভিটি মানে কি, সেটা এক্সপ্লেন করব আমি কিন্তু খুব আলাদাভাবে একজন এক্সপার্টকে, একজন এমবিএ ছাত্রকে, একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রকে, একটি 5 বছরের বাচ্চাকে। সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমার অডিয়েন্স কোথা থেকে আসছে, তাদের ব্যাকগ্রাউন্ডস কি, তাদের লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং কি, এবং সেইখানে কিন্তু আমি আমার বক্তব্য, আমার ধারণা, আমার ওয়ার্ল্ডভিউ, সেগুলো আমি সব এক্সপ্রেস করছি না। তো দ্বিতীয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়াই এম আই কমিউনিকেটিং, আমি কেন একটা কথা বলতে যাচ্ছি। এর থেকে যেটা পাবে, এর থেকে এর উত্তর will give you the purpose of your communication, objective, যে আমি কিসের জন্য একটা কথা বলছি, আমি কিসের জন্য উত্তর দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। থার্ড হচ্ছে যে হোয়াট উইল আই সে। এই সময় এটাই সব থেকে বেশি ভাববার বিষয়, যে আমি জানি যে ঠিক আছে, আমি এই অডিয়েন্সকে বলবো এবং আমি এই কারণে বলবো। আমি একটা ইমেল লিখছি, হয়তো আমার অবজেক্টিভ হচ্ছে যে আমার ছুটি চাই,
বা আমি একটা আইডিয়া এক্সপ্রেস করছি, আমার অবজেক্টিভ হচ্ছে যে যারা শুনছে তারা যাতে সবাই বুঝতে পারে, তাই আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট বেশি কনসেপ্ট viewers বোঝাবো। আছে। হোয়াট প্রশ্নটা মানে আমাকে comment box আমার এর কথা বলছেন তো আপনি? কন্টেন্টটা তৈরি করতে সাহায্য করবে, মেন টেক্সট করা যায়? যে আমি দিতে কি পারবো বলবো, WBMDFC? আমি জানি কাকে বলবো, আমি জানি কেন বলছি, কিন্তু এই কাকে বলবো এবং কেন বলছি এই দুটো প্রশ্নের উত্তর হ্যাঁ, পাওয়ার হ্যাঁ, পর পর পরেই কিন্তু এটা থার্ড, অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল, মানে আরেকবার থার্ড আপলোড করে দেবো? প্রশ্নটা আমাকে আমার কন্টেন্ট সাজাতে সাহায্য করবে। লাস্ট ওয়েনটা পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে অতটা অ্যাপ্লিকেবল নয়, যে আমি কখন কমিউনিকেট করব, হাউটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে আমার বক্তব্যটা রাখছি, ওনাকে তো কিভাবে বলেছি রাখছি, তার মানে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, যে আমিও টোন। ফর এক্সাম্পল, আমি কিরম টোন ইউজ করবো, আমি কি অ্যাসার্টিভ হব, ইফ আই এম ভেরি শিওর অফ মাই আইডিয়াস, আমার কনভিকশন আছে এবং একটা জিনিসে আমি খুব বিশ্বাস করি, সেইটা কিন্তু আমার এক্সপ্রেস করা উচিত। একটা পার্সোনালিটি টেস্টের সময় একটা খুব হ্যাঁ। ফাইন ব্যালেন্স করতে এই যে হবে সিনও করেছে। কনভিকশন এবং অ্যাগ্রেশনের মধ্যে। ছটা সেই কনভিকশনটা যেন, যে টেবিলের অন্যদিকে বসে আছেন তার কাছে অ্যাগ্রেশন যাতে না মনে হয়, এটা হচ্ছে প্রথম জিনিস। ওয়ার্ল্ড ভিউ, এবং এই যে আমরা বললাম না যে একটা ইনফরমেশন থেকে আমাদের ইনফর্মড সেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া, কয়েকটা জিনিস আমি যেটা এখন আজকালকার দিনে আমাদের কনটেক্সটে স্পেশালি ছেলেমেয়েরা যারা চাকরি জগতে যাবেন, যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক, এই জিনিসগুলো নিয়ে আরো একটু জানার চেষ্টা করি আমরা, যদি আর একটু ভাবার চেষ্টা করি, শুধু ইনফরমেশন নয়, কিন্তু বারে বারে আমি এটাই আবার রিপিট করছি, ইনফরমেশন দিয়ে শুধু হবে না, ইনফরমেশনকে প্রসেস করতে হবে। পলিসি, ল, কালচার, আমার আশেপাশে কি হচ্ছে, পলিটিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা রিসেন্টলি, মানে আমরা সবসময়, আমি তো ডেফিনেটলি আমার ছাত্রদের বলি যে কখনো কোনো জিনিসই কিন্তু এপলিটিক্যাল নয়, যে আমি বললাম যে না না আমি কোনো পলিটিক্যাল কথা, আমরা যাই বলি তার মধ্যে কিন্তু একটা পলিটিক্স আছে, সেটা আমাদের নিজেদের পলিটিক্সটা কি, এবং আমাদের নিজেদের পলিটিক্স আমাদের সমাজের সঙ্গে আমাদেরকে কিভাবে কানেক্ট করে, সেইটা আমাদের খুব ক্লিয়ার থিঙ্কিং থাকা উচিত। তার থেকেই কিন্তু अगेन যেটা বলা হলো পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই প্রশ্নগুলো নিয়ে যদি আমরা আরো চিন্তা করি, আরো ভাবি, আরো পড়াশোনা করি, তাহলে কিন্তু we can develop our personality like that. ডাইভার্সিটি এখন একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারন্যাশনালি, গ্লোবালি এবং আমাদের দেশেও খুবই ইম্পর্টেন্ট। এবং কি রকম, কত রকমের ডাইভার্সিটি হয়, কত নানান জায়গা থেকে, নানান পার্সপেক্টিভ থেকে, আজকে অর্গানাইজেশনে, আজকে ইন্ডাস্ট্রিতে, আজকে পলিটিক্সে কি ডাইভার্সিটি আছে, এই প্রশ্নগুলো নিজেদেরকে একটু জিজ্ঞেস করতে, যদি এগুলো আমরা এই প্রশ্নগুলো নিয়ে ভাবি, এটা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টে হেল্প করবে। সোশ্যাল ইস্যুস, অ্যাওয়ারনেস অফ হিস্ট্রি, এটা अगेन খুব গুরুত্বপূর্ণ। আর আমি তখন আমি ফাতিমার, আমার খুব ভালো লাগলো ফাতিমার কথা শুনে, ও একটা খুব মজার জিনিস বললো, একটা অ্যানেকডোট, যে ওকে ইন্টারভিউতে সিভি থেকে জিজ্ঞেস করেছে যে কোন ওই ডিস্ট্রিক্টের ব্যাপারে, বা ফিলসফার। এইটা কিন্তু সব সময়, এটা আমিও যখন ইন্টারভিউ নিই, আমি কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞেস করি, আর ইউ অ্যাওয়্যার অফ ইউর ওন কনটেক্সট, আর ইউ অ্যাওয়্যার অফ ইউর ওন হিস্ট্রি, এটা খুব গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ ইউর পার্সোনালিটি। তো এই জিনিসটার সঙ্গে কিন্তু সবসময় খুব এটা জেনে রাখা, প্রিপেয়ার করে আসবে কোনো পরীক্ষার সময়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, আরেকটা এক্সারসাইজ, যেটা আমি আমার এখানকার ছাত্রদেরও অনেকবার করতে বলেছি, এবং আশা করি ওরা বলেছে আমাকে যে এটা ইট হেল্পস দেম। একটা খুব কমন প্রশ্ন আছে সমস্ত, মানে সেটা কর্পোরেট ইন্টারভিউ থেকে সব রকমের, যেতে ইন্টারভিউ শুরুই হয় সেই প্রশ্নটা দিয়ে। সেই প্রশ্নটা হচ্ছে, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, ইন্ট্রোডিউস করো নিজেকে, তুমি কে, তুমি আজকে যে ইন্টারভিউটা দিতে এসছো, তুমি কে। এই প্রশ্নটার উত্তর একভাবে যদি প্রিপেয়ার করার চেষ্টা করতে পারা যায়, ওয়ান অফ দ্য ওয়েজ ইন উইচ ইউ ক্যান ডু ইট, সেটা হচ্ছে নিজের সিভির বাইরে যাও।
তোমার সিভিতে যেগুলো আছে সেগুলো কিন্তু একটা ইন্টারভিউয়ার যখন দেখছে সে অলরেডি সেই সিভি পয়েন্টস গুলো জানে। আমি কি নিজেকে ডিফাইন করতে পারবো আমার সিভির বাইরে থেকে? এটা একটা এক্সারসাইজ নিজেরা প্র্যাকটিস করতে পারো। সেটা হচ্ছে 2 মিনিট বা 3 মিনিটে আমি কোন স্কুলে গেছি, আমি আমি কোন কলেজে গেছি, আমি কি পড়াশোনা করেছি, আমি আমার চাকরির এক্সপিরিয়েন্স আছে কিনা, আমি কোথা থেকে আসছি, এই জিনিসগুলো বাদ দিয়ে, কারণ এই জিনিসগুলো বলতে পারবে, এই জিনিসগুলো জানে, এই জিনিসগুলোর বাইরে থেকে ক্যান ইউ টক অ্যাবাউট ইয়োর সেলফ ফর 2 or 3 মিনিটস। এই প্র্যাকটিসটা এটা বারে বারে, এবং এই উত্তরটা কিন্তু পাল্টাতে থাকা উচিত। মানে এই উত্তরটা যদি সেম থাকে অ্যাক্রস ইয়ার্স, এটা সবসময় আমাদের সবার ক্ষেত্রেই পাল্টায়। আমরা কে সেটা আমরা অনেক ভাবে আগেন ওই যে ওয়ার্ল্ড ভিউ, আন্ডারস্ট্যান্ডিং, ইনফর্ম, সেন্স, এইগুলো হওয়ার সাথে সাথে আমরা আমাদের এই আইডিয়াটা পাল্টাতে থাকি। তো এই একটা ছোট্ট এক্সারসাইজ করে দেখতে পারো, ট্রাই করে, যে এর থেকে কি বুঝতে পারছো, এর থেকে ইট উইল হেল্প ইউ আইডেন্টিফাই সার্টেন অ্যাসপেক্টস অফ ইউর পার্সোনালিটি। আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে তোমার স্ট্রেংথ কি কি বা তোমার উইকনেসেস কি। এবং বেশিরভাগ সময় ক্যান্ডিডেটসরা এমন উত্তরটা দেয় ইন আ ভেরি অ্যাবস্ট্রাক্ট ম্যানার, যে আমি খুব ভালো টিম ওয়ার্ক করতে পারি, বা আই এম আ হার্ড ওয়ার্কিং পারসন, আই এম অ্যান অনেস্ট পারসন। খুব ভালো, সেটা আমি যদি নিজের সম্বন্ধে ভাবি, দ্যাটস আ গুড থিং, এবং নিশ্চয়ই ভাবছি যখন আমার কি আছে। কিন্তু এই when you are articulating that, অন্যজন সে why should they believe you that you are a hardworking person? এইখানে আমরা একটা স্ট্র্যাটেজি, अगेन কমিউনিকেশন স্ট্র্যাটেজি ব্যবহার করি, যেটাকে বলা হয় স্টোরি টেলিং স্ট্র্যাটেজি। তুমি কি নিজের পড়াশোনার ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে, যদি চাকরির এক্সপিরিয়েন্স থাকে সেই চাকরির এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, নিজের কমিউনিটির সঙ্গে এনগেজমেন্টের ক্ষেত্রে কোনো একটা এক্সাম্পল দিতে পারো, যার থেকে অডিয়েন্স নিজেই বুঝতে পারবে, যে ইন্টারভিউ নিচ্ছেন উনি নিজেই বুঝতে পারবেন যে তুমি হার্ড ওয়ার্কিং, বা তুমি টিমে ভালো কাজ করো, বা তুমি অনেস্ট? তাতে কি হয়, এখানে এটা খুব একটা থিওরিটিক্যাল আইডিয়া আছে, যে আমার যার সঙ্গে আমি কথা বলছি সে যদি তার নিজের কনক্লুশনে নিজে পৌঁছয় about me, rather than me telling them something, they have much more ownership of that idea. আমি যদি তোমাকে একটা ইন্টারভিউ নিয়ে আমি একটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমার যদি নিজে থেকে মনে হয় বা আচ্ছা এই ক্যান্ডিডেটটা কিন্তু টিমে খুব ভালো কাজ করবে, সেটা আমার ওপর অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে, রাদার দ্যান ক্যান্ডিডেটটা জাস্ট বলা যে আমি টিম ওয়ার্ক ভালো করতে পারি। তো সবসময় চেষ্টা করবে এই স্টোরি টেলিং স্ট্র্যাটেজিটা ইউজ করা, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে একটা কনক্রিট ঘটনা, একটা ইনসিডেন্ট বা সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন ইউর লাইফ, ইউর লিভড এক্সপিরিয়েন্স, সেইটা দিয়ে এক্সপ্রেস করা। এই কানেকশনটা যদি করা যায় তাহলে কিন্তু তোমার পার্সোনালিটির একটা অ্যাসপেক্ট where you are rooting and you are being able to connect, তুমি খুব সুন্দরভাবে কানেক্ট করছো abstractions with concrete examples, সেইটা সবসময় চেষ্টা করবে। ইভেন মানে সাবজেক্ট প্রশ্নের ক্ষেত্রেও একটা উত্তরের মধ্যে আমরা সবসময় বলি, এনকারেজ করি যে একটা উত্তর, একটা থিওরি হয়তো আমি জিজ্ঞেস করলাম যে এই থিওরিটা কি তুমি জানো, থিওরির হয়তো উত্তর 10 জনের মধ্যে 6 জন ঠিক করে দিতে পারলো, কিন্তু 1-2 জন যদি সেই থিওরির অ্যাপ্লিকেশনের একটা এক্সাম্পলও দিয়ে দেয়, দ্যাট গিভস অ্যান এজ, ওটা সবসময় একটা আলাদা রকমের ইম্প্যাক্ট ফেলে প্যানেলের ওপরে। সাবিতা, আমার কত আর সময় আছে? সরি, আমি বলতে থাকলে বলতেই থাকছি প্রায়। আরেকটু টাইম নেই, চলো আরেকটু টাইম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমার জাস্ট আর কয়েকটা জিনিস। তো এইটা হলো আমাদের অডিয়েন্স স্ট্র্যাটেজি, কম্পোনেন্টস অফ ওয়ার্ল্ড ভিউ, আমরা ওয়ার্ল্ড ভিউ কিভাবে তৈরি করব। প্রশ্ন করা, এইটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমি ইনক্রিজিংলি দেখছি যত আমরা ইনফরমেশন এত বেশি পাচ্ছি
যে আমরা কিন্তু প্রশ্ন করছি না, আর কারণ সবটাই আমরা ইনফরমেশনটা আমরা শুধু কনজিউম করছি। সেটা মোবাইল ফোন, গুগলে, যাই হোক আমরা কনজিউম করেই চলেছি। সেই কনজাম্পশনের জায়গা থেকে যদি আমরা কোয়েশ্চেনিং এর জায়গায় আসি, তাতে কিন্তু একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। যে কোনো কন্টেম্পোরারি টপিক, এখানে আমি কয়েকটা কন্টেম্পোরারি টপিক নিয়েছি যেগুলো গ্লোবালি রেলেভেন্ট। ফর এক্সাম্পল, প্রথমটা নিয়ে আমি খানিকটা বলবো যে আমেরিকায় সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট হয়েছে রিসেন্টলি অ্যাবাউট অ্যাবর্শন। সেটা নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে, অনেক রকম আর্গুমেন্টস হচ্ছে। তুমি সবাই আমরা দুরকম সাইড, তিন রকম সাইড, এখন আর দুরকম সাইড বলে কিছু নেই, অনেক রকম পার্সপেক্টিভস আসছে। সবকটা পার্সপেক্টিভকে আমরা যদি খানিকটা বোঝার চেষ্টা করি, একটু পড়ার চেষ্টা করি, করে নিজের পার্সপেক্টিভটাকে তৈরি করার চেষ্টা করি, তো এই প্রশ্ন, ওয়ার্ল্ড ভিউ এর প্রশ্ন, এগুলো নিজেকে জিজ্ঞেস করবে। এই প্রশ্নগুলো, একটা ইনফরমেশন, আমি খবরের কাগজে একটা আর্টিকেল পড়লাম বা হোয়াটসঅ্যাপে আমি একটা ফরওয়ার্ড পেলাম যে এই 5টা জিনিস করলে ইন্টারভিউতে খুব ভালো ইয়ে করা যাবে। আমি যেটা বলছি যে আজকে আমিও যা বলছি, আজকে আমি যে জিনিসগুলো বলে হয়তো এখান থেকে তারপর আমি জুম মিটিং থেকে বেরিয়ে যাব, প্রশ্নের উত্তর দেব, সেগুলোকেও কোয়েশ্চেন করো, সেগুলোর সেগুলোর সাথেও এনগেজ করে যে আচ্ছা এইটা যে বললেন এটা কি ঠিক বললেন, হয়তো ভুল বলছেন। সবসময় এই কোয়েশ্চেনিং থেকে কিন্তু ওয়ার্ল্ড ভিউ ডেভেলপমেন্ট এবং আইডিয়াস ডেভেলপ করা যায়। দ্বিতীয় জিনিস হচ্ছে পার্সোনাল ন্যারেটিভ। এই যে বারে বারে আমি বলছি ইনফরমেশন টু ইনফর্ম, পার্সোনাল ন্যারেটিভের পেছনের ছবিটা খুব ইম্পর্টেন্ট। যে আমাদের যে সেলফ, আমরা তো সেই সেলফটা একটা পৃথিবীর মধ্যে, একটা কমিউনিটির মধ্যে, একটা কালচারের মধ্যে, একটা দেশের মধ্যে, একটা চাকরি, যে অনেক গোটা জায়গা থেকে কিন্তু আমাদের সেলফ তৈরি হয়, আমাদের পার্সোনালিটি তৈরি হয়। সেটা আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমরা মিডিয়াতে আমরা কি সিনেমা দেখছি, আমরা কি গান শুনছি, সবটা কিন্তু ফিড ইন করে। সেই কম্পোনেন্ট গুলো থেকে আমরা দুটো জিনিস, এখানে দেখো লেখা আছে ভ্যালিউস টু আইডেন্টিফাইং প্রবলেমস, প্রবলেম সলভিং এবং তার ইমপ্লিমেন্টেশন। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমার যে সেলফহুড, সেই সেলফহুডের মধ্যে আমি আমার পার্সোনালিটি থেকে আমি কি কি প্রবলেম আইডেন্টিফাই করতে পারছি অ্যারাউন্ড মাই সেলফ, ইন অল দ্য থিংস দ্যাট আই সি, এবং সেইগুলোর সলিউশনস নিয়ে আমি কতটা ভাবছি। এখানে একটা আমি জাস্ট ইন্ডাস্ট্রি থেকে এক্সাম্পল দিয়ে দেখছি, যে ধরো একটা কোম্পানির কথা বলছি, অ্যামাজন। আজকে আমরা অ্যামাজন সবাই ব্যবহার করি, বা সুইগি, আমরা সারাক্ষণ সুইগি থেকে অর্ডার করছি, আসছে। সেই যে একটা জিনিস আমরা কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিস যেগুলো আমরা ব্যবহার করছি, সেই ভ্যালিউজ তার কি কি আছে, সেই অর্গানাইজেশনের, সেই কোম্পানির ভ্যালিউজ, তার পলিটিক্স কি, সেটার সঙ্গে আমাদের কতটা অ্যালাইনমেন্ট আছে, এই প্রশ্নগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু এটা আমরা আরেকটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি। আগেন, এটা এটা একদিনের কাজ নয়, যেরকম ফাতিমাও বললেন, এটা অনেকটা পড়াশোনার ব্যাপার। পার্টিকুলার সাবজেক্ট থেকে যে কোনো সাবজেক্টে কিন্তু আমরা এই জিনিসগুলো, টেকনোলজি যদি বলি, আমরা যদি আজকে ইনফরমেশন সায়েন্স বলি, তাহলে আমার কাছে, আমি তো গুগল, আমি গুগল ব্যবহার না করে তো প্রায় বাঁচতেই পারবো না। তো তাহলে গুগলের সঙ্গে আমার ভ্যালু অ্যালাইনমেন্ট কি কি আছে, এবং সেই ভ্যালিউজ গুলোর সঙ্গে আমি কি কি সমস্যা আইডেন্টিফাই করতে পারছি, এবং সেই সমস্যাগুলোর কি কোনো পসিবল সলিউশন আছে। এইভাবে আবার মানে একটা বিখ্যাত কোটটা মনে পড়ছে, ভাবা প্র্যাকটিস করো। সেই ভাবা প্র্যাকটিস করতে 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 আমাদের একটা জায়গায় আমরা আসবো, যেখানে আমরা এই এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের উত্তরটা হয়তো পাবো। পার্সোনাল ন্যারেটিভ থেকে, এই পার্সোনাল ন্যারেটিভ থেকে আমরা চলে আসছি লার্জার ন্যারেটিভ, ইন্ডাস্ট্রি ন্যারেটিভ। সরি, এক সেকেন্ড, সরি, একটু
আনমিউট করে নিতে হবে না মিতা? হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, এখন পেরেছি, আমি চমৎকার। আনমিউট করতে পারছিলাম না, এই গিয়েছি। তো পার্সোনাল ন্যারেটিভ থেকে, এই যে আমার আম, ইয়ে থেকে, পার্সোনালিটি বা সেলফহুড ডেফিনিশন থেকে আমি লার্জার স্ট্রাকচার, লার্জার কনটেক্সটে কি হচ্ছে, আমার দেশে কি হচ্ছে, আজকে গ্লোবালি কি হচ্ছে, এই যে এত বড় বড় কোম্পানি, স্টার্ট আপ কালচার, অনেক রকম কথা আমরা শুনছি, সেইটার সঙ্গে একটা সম্পর্ক, এবং সেইটার সঙ্গে ওরিয়েন্ট, এখানে লাস্ট লাইনটা নিয়ে আমি একটু বলবো, ওরিয়েন্ট ইন্ডাস্ট্রি ন্যারেটিভ টু কোম্পানি ন্যারেটিভ টু স্ট্র্যাটেজিক, অনেক রকম, এই যে ন্যারেটিভ শব্দটা বলছি, অনেকটাই কিন্তু অনেক রকমের গল্প কিন্তু চারিদিকে সার্কুলেট করছে, সেই গল্পগুলোর সঙ্গে আমার সম্পর্ক, এই জিনিসটা নিয়ে একটু ভাবা দরকার। আর ফাইনালি জাস্ট 5 মিনিট টাইম নেব, আম, এই ফিউচার ওরিয়েন্টেড থিঙ্কিং, এইটা কিন্তু আমি সারাক্ষণ আমি নিজেও ভাবি এবং ছাত্রদেরও বলতে থাকি, আম, যে একটা, আমরা যখন যে কোনো মানুষের পার্সোনালিটি দেখি, স্পেশালি চাকরির ক্ষেত্রে, আজকাল কিন্তু আরো এই এত টেকনোলজি এসেছে, এত এ হচ্ছে, এর মধ্যে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গেছে একটা প্রেডিক্টিভ ক্যাপাবিলিটি। আজকে এত আমাদের চারিদিকে ডেটা, তারা কিন্তু আমি জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা, যে আম, আমি ফোনের সামনে কথা বললাম, আমি বললাম যে আমাকে না একটা জুতো কিনতে হবে, ও মা, ঠিক 1 ঘন্টা পরে কিন্তু ফেসবুক আমাকে জুতোর অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। সেটা কেন হচ্ছে, সেটার মানে কি, সেটা কি অ্যালগরিদমস আছে, ফর্মুলেটিং অফ ভিশন ফর দ্য সেলফ অ্যান্ড দি অর্গানাইজেশন। তো এই যে এতগুলো কথা আমি বললাম, যে নিজের পড়াশোনা করা, অডিয়েন্সকে ভাবা, ওই হোয়াট, ওয়াই, ওয়েন, হাউ, একটা নিজের ন্যারেটিভ তৈরি করা, আমি কে ইন কনটেক্সট অফ লার্জার থিংস, ইন্ডাস্ট্রির ন্যারেটিভ ভাবা, গ্লোবাল ন্যারেটিভস ভাবা, দেশের ন্যারেটিভস ভাবা, এই সবগুলো যদি, কারণ অনেক সময় এরকম প্রশ্নও আসে যে নেক্সট 5 বছরে তুমি কি ভাবছো, যে হোয়াট উইল হ্যাপেন, ওয়্যার ডু ইউ সি ইয়োর সেলফ ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, তুমি কোথায় থাকবে নেক্সট 5 বছরে, বা এই দেশ কোথায় থাকবে নেক্সট 5 বছরে, এই প্রশ্নগুলোর উত্তর ডেভেলপ করার জন্য কিন্তু এই আইডিয়াস গুলো, মানে কারণ ফিউচার ইজ নট disjunct from the present and the past. তো হিস্ট্রির অ্যাওয়ারনেস, এখনকার অ্যাওয়ারনেস, সেলফের অ্যাওয়ারনেস, এবং সেটার সঙ্গে একটা প্রেডিক্টিভ ক্যাপাবিলিটি। তো এই বলেই আমি শেষ করছি। থ্যাংক ইউ সাবিতা। অধ্যাপক নন্দিতা রায়কে অসংখ্য ধন্যবাদ। আমাদের খুবই ভালোভাবে আমাদের ছেলে মেয়েদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা এপিসোড। আমার কয়েকটা প্রশ্ন আছে, যারা প্রশ্ন করতে চায় তারাও হাত তুলতে পারে, কিন্তু আমি আগেই বলেছি এটা আমাদের 71তম পর্ব। কিছু প্রশ্নের উত্তর তখন বোঝা যায়নি, কিন্তু আজকে সেই উত্তরগুলো আমরা খানিকটা দেখতে পেলাম। একটা যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, যে একদিকে ইনফরমেশন ওভারলোড, মানে এত তথ্য চারিদিকে, এই জায়গাটা নিয়ে আমাদের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা বারবার প্রশ্ন করেছে যে এই প্রসেসটা করবো কিন্তু, কোনটাকে এক্সক্লুড করবো, কোনটাকে ইনক্লুড করবো। এইটা নিয়ে একদল আমাদেরকে খুব বলেছে আমরা ইউটিউবের উপরে দাঁড়িয়ে পাস করেছি, আরেকজনরা বলেছে যে আমরা বন্ধ করে দিয়েছিলাম শুধু পড়াশোনা। তো এই দ্বন্দ্বটা নিয়ে আমাদের কাছে বারে বারেই প্রশ্ন এসেছে যে আমরা এইটা কিরকম ভাবে ডিল করবো। এটা আমার নাম্বার 1 প্রশ্ন। তারপরে আমি আবার এইটা একটু তোমার কাছ থেকে জানতে চাইছি যে এইটার উত্তর আমরা ছেলে মেয়েদেরকে কি দেবো। হ্যাঁ, এটার সঙ্গে না একটা আইডিয়া আছে যেটাকে বলে বিগ ডেটা। এখন বিগ ডেটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমি ইন্টারনেটে বা আমি ইউটিউবে যা দেখবো, আমি কিন্তু সেই সাজেশনটাই পাবো। আমরা অনেক সময় ইকো চেম্বার নিয়ে আমরা কথা বলি না, যে আমরা ওরম আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেই হয়তো কথা বলছি, তার বাইরে আমরা কোনোদিন যাচ্ছি না। এখন প্রবলেম হয়েছে যে এই ইনফরমেশন সিস্টেম, ইন্টারনেট, সেটাও কিন্তু একটা ইকো চেম্বার হয়ে গেছে। আমি যা যা সার্চ করি, সেই ডেটাটা একটা জায়গায় কালেক্টেড হয়, এবং তারপরে সেই ডেটাটা আমাকে দেখায়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি সারাক্ষণ সার্চ করি, বা আমি সেই রকম এক ধরনের খবর পড়ি যেটা হয়তো
আমাদের যে কোনো একটা টপিক নিয়ে, আচ্ছা আমি রাশিয়া ইউক্রেনের এক্সাম্পলটা দিচ্ছি, রাশিয়া ইউক্রেনের একটা কনফ্লিক্ট হচ্ছে। তো আমি যদি আম, একটা দুটো আর্টিকেল পড়ি যেগুলো ইউক্রেনের সাপোর্টে কথা বলে, আম, তারপরে কিন্তু আমি যে সাজেশনস গুলো পাবো বা আমাকে যে আর্টিকেল গুলো দেখানো হবে বা যে ভিডিওগুলো দেখানো হবে, সেগুলো কিন্তু প্রাইমারিলি ইউক্রেনের সাপোর্টেই কথা বলবে। এই ইকো চেম্বার, এই ইন্টারনেট ইকো চেম্বার থেকে আমাদের বেরোতে হবে। রাইট। এই ইন্টারনেট এই ইকো চেম্বার থেকে আমরা কিভাবে বেরোবো? একটা হচ্ছে এটা অ্যালগোরিদম, এটা কিন্তু পুরোটাই ডেটা করছে, এটা একটা কেউ মানুষ বসে করছে না, এবং এটা খুব প্রবলেম্যাটিক সেই জন্য। তো এই যে অ্যালগোরিদম এই জিনিসগুলো করছে, অ্যালগোরিদমকে একটা উপায় হচ্ছে অ্যালগোরিদমকে কনফিউজ করে দেওয়া, যে নানান জিনিস সার্চ করো। আর সেকেন্ড হচ্ছে হ্যাভ সাম ইনফরমেশন ফিল্টার্স, নিজের মধ্যে কয়েকটা, ওই যে আমি ওই জন্য সেলফ নিয়ে এতটা খানিকটা বলার চেষ্টা করলাম, যে আমি কতটা ইনফ্লুয়েন্সড হব ইনফরমেশনের পরে। আমি একটা বাউন্ডারি তৈরি করব, আমি ইনফরমেশন পেলাম, সেই ইনফরমেশনটাই যে ট্রুথ, এটা আমি মানব না। ইনফরমেশনটাকে আমি প্রসেস করব। ডেটার সঙ্গে এটা একটা খুব আমরা অনেকেই এই নিয়ে আলোচনা করেছেন যে সায়েন্স ভার্সেস আর্টস অনেক সময় এটা খুব হয়ে যায়, যে সায়েন্স খুব একদম ট্রুথ বলে, সত্যি কথা সব সময় বলে, নম্বর কিন্তু কখনো মিথ্যে কথা বলে না, নম্বরও মিথ্যে কথা বলতে পারে, নম্বর দিয়েও কিন্তু গল্প বলা যায়। এটা আমাদের মনে রাখতে হবে যে, এবং সায়েন্স পাল্টায়। আজকে কয়েকশো বছর আগে আমরা সবাই ভাবতাম যে দ্য সান রিভলভস অ্যারাউন্ড দি আর্থ, সেটাই সত্যি ছিল, সেটাই ট্রুথ ছিল, এবং সেটা সাইন্টিফিক ট্রুথ ছিল। তারপরে আমরা জানতে পেরেছি যে না না না, এটা ভুল। তো সায়েন্সেরও প্রগ্রেস আছে, ডেটারও প্রগ্রেস আছে, নিজেদের এই ফিল্টারটা তৈরি করতে হবে, যে আমি একটা যদি ইউটিউবে ভিডিও দেখলাম, সেখানে একটা কোর্স কন্টেন্ট হলো, সেইটা দেখার পরে আমি কয়েকটা ইনফরমেশন পেলাম, আমি কয়েকটা জিনিস শিখলাম, সেইটাকে গো অ্যান্ড ভেরিফাই অ্যাগেন। গুগলে গিয়ে কোনো একটা বই থেকে, একটা লাইব্রেরি, অনলাইন লাইব্রেরি আছে, আমি কয়েকটা পরে হয়তো একটা লিস্ট অফ লিঙ্কস পাঠিয়ে দিতে পারি, সমস্ত বই পিডিএফ এ অ্যাভেলেবল, সেইটা ডাউনলোড করে একটু বই পড়ে গুগলে গিয়ে, বা আরেকটা গুগলের টুল আছে গুগল স্কলার, যেখানে কিন্তু পিয়ার রিভিউড আর্টিকেলস পাওয়া যায়, সেইগুলো পড়ে দেখা যায় আচ্ছা আমি যে ইউটিউবে এই ক্লাসটা করলাম এটার সঙ্গে কি এটা কি অ্যাকচুয়ালি ঠিক। তারপরে এই ইনফরমেশন থেকে ইনফর্মড হওয়া, এইটাই আমার মনে হয় এটা খুবই প্র্যাকটিক্যাল টিপস। যারা বহুদিন ধরে এই প্রশ্নটা করেছেন তারা আজকে খানিকটা উত্তর পেলেন, এবং এইটা অভ্যাস করতে হবে আমাদের। এর আরেকটা পরের প্রশ্ন, আমরা প্রায় প্রতিটা এপিসোডে এটা হয়, এইটা খানিকটা জেন্ডারের একটা প্রশ্ন, যে অনেকে প্রশ্ন করে যে এই পেশায় এবং তার সঙ্গে পার্সোনালিটির একটা যোগ আছে। যেমন আমরা যখন মাইনিং নিয়ে প্রোগ্রাম করছি, মাইনিং কি মেয়েরা দিতে পারে, যখন আমরা সিভিল সার্ভিস নিয়ে প্রশ্ন করছি যে, এবং পুলিশ নিয়ে যখন কাজ করছি, এই প্রশ্নটা আমাদের যে প্রায় আসে, যে আমরা কি মেয়ে হিসেবে অনেক কিছু আমাদের যে প্রতিবন্ধকতা থাকে, এবং একটা সামাজিকরণের ফলে তারা অনেক কিছু ভাবতে শিখে যে আমরা এই কাজটা করতে পারবো না। এইটারও একটা উত্তর আমি তোমার কাছ থেকে জানতে চাই, যে এর সঙ্গে যে পার্সোনালিটিটা গড়ে ওঠে, এইটাকে ভাঙার কি ধরনের প্র্যাকটিক্যাল টিপস হতে পারে? কেননা এইটা আমরা অনেকগুলো এপিসোডে এইটা ঠিক মেয়েদের পেশা নয়, অথচ আমরা 30 বছর আগেও যেটাকে মনে করতাম না, সেটা কিন্তু আজকে একেবারেই, মানে আমি সাংবাদিকতার কথা বলতে পারি যে আপনি যদি সংবাদপত্র অফিসগুলো দেখেন, এবং আপনারা জানেন যে এই বছরে ইন্ডিয়ান এক্সপ্রেসের ইন্ডিপেন্ডেন্স ডে প্রতিটা পোস্টে মহিলারা লিখেছেন, কিন্তু 30 বছর আগে আমরা ভাবতে পারতাম না। তো এই জায়গা থেকে এই প্রশ্নটা, যে এর সঙ্গে পার্সোনালিটি টেস্ট এবং কিছু কিছু পেশার সঙ্গে পুরুষ মানুষের যোগাযোগ, এবং আমি মাইনিং এর সময় দেখেছিলাম, কিন্তু মাইনিং এর ক্ষেত্রেও অনেক মেয়েদের ড্রাইভিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই ক্ষেত্রে কি ধরনের মানসিকতার পরিবর্তন দরকার, এখন আমরা এইটা নিয়ে লড়াই করে যাচ্ছি, যদি আপনি এই ব্যাপারে বলেন। হ্যাঁ, সাবিদ, প্রশ্নের মধ্যেই উত্তরটা ছিল যে আজকে আমরা দেখছি অনেক জিনিস যেগুলো আমরা 30 বছর বা 50 বছর আগে ভাবতেই পারতাম না যে মেয়েরা করবে, মেয়েরা কিন্তু করছে এখন। তো এবং অনেক এক্সাম্পল, যেরকম জার্নালিজমের একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল সাবিতা দিলেন, প্লেন চালানো,
ফর এক্সাম্পল। আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, স্টেম, সায়েন্স, যেটা এই মাইনিং ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। আমরা কিন্তু দেখছি ইনক্রিজিংলি একটা খুব ইন্টারেস্টিং ডিভিশন আছে, সেটা হচ্ছে যে ক্লাস 10 বা 12 এর রেজাল্টে কিন্তু তখন অব্দি আমরা দেখি মেয়েরা খুব ভালো করছে, এবং মেয়েরা হয়তো ছেলেদের থেকেও আরো ভালো করছে, তাদের রেজাল্ট হচ্ছে। ইঞ্জিনিয়ারিং কলেজে আসার পরে এই যে এমবিএ, আমি যে ছাত্রীদের পাই ইঞ্জিনিয়ারিং এর পর থেকে এমবিএ, আগে আজকে একটা খুব ইন্টারেস্টিং আইআইএম কলকাতার মধ্যে 1984 এর যখন ব্যাচ ছিল 100 জন ছাত্র ছিল, সেই 100 জনের ছাত্রর মধ্যে 10 জন মহিলা ছিল। কেন ছিল? কারণ হস্টেলে ইনফ্রাস্ট্রাকচার ছিল না, একটাই উইং ছিল, 10টা ঘর, সেখানে মেয়েদের উইং, সেখানে মেয়েরা থাকতে পারতো। আজকে কিন্তু আমার প্রত্যেকটা ক্লাসে যেখানে 80 জন স্টুডেন্ট আছে, সেখানে অ্যাটলিস্ট 30-35% মেয়েরা আসছে। তো অনেক জায়গায় এখন আসছে। এবার এই যে আমরা ভাবছি যে আমরা একটা জিনিস, একটা মেয়ে হয়ে আমি একটা জিনিস করতে পারবো না, এটা একমাত্র ব্যারিয়ার কিন্তু আমাদের এখানে মাথায়। শুধু সেখানে নয়, অফকোর্স ইনফ্রাস্ট্রাকচার ব্যারিয়ার আছে, সোসাইটাল ব্যারিয়ার আছে, ফ্যামিলির ব্যারিয়ার আছে, নানান রকম আছে। কিন্তু প্রথম ব্যারিয়ার যেটা ভাঙতে হবে সেটা হচ্ছে নিজেকে বলা যে আমি পারবো এটা করতে। আজকে আমি করে দেখি না। 30 বছর আগে তো মেয়েরা প্লেন চালাতো না, বা মেয়েরা এমবিএ পড়তো না, বা মেয়েরা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সে যেত না। আজকে আমরা তো কত রকম ফিল্ডে দেখছি আরো আরো মেয়েরা আসছে। এবং এটার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মেয়েরা যে এই ফিল্ডগুলোতে আসছে তাদের সঙ্গে একটু যদি কথা বলা যায়, তাদের সঙ্গে কথা বলা, তাদের এই যে ইউটিউব, তোমাদের ইন্টারনেটের অ্যাক্সেস আছে, ইউটিউবে অনেক ডকুমেন্টারি আছে, অনেক রকম ভিডিওজ আছে, সেই কন্টেন্ট গুলো দেখা, মেয়েদের এক্সপিরিয়েন্স গুলো বোঝা পড়া। তো এই আমরা যখন প্রথম জিনিসটা ভাবতে হবে যে এই চিন্তাধারাটা যে আমি এটা করতে পারবো না, সেইটার থেকে তারপরে আমাদের গিয়ে সমাজটাকে পাল্টাতে হবে। অনেকটাই কাজ আছে, কাজ অনেক, কিন্তু কাজ অনেক আছে বলেই তো মানে মজাও আছে। শেষ হয়ে আসছে, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন করে ছেড়ে দেবো, সেটা হচ্ছে যে মাঝে তুমি একবার বললে যে প্রশ্ন করা, ভাবা অভ্যাস করা, কিন্তু আমরা এখন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যাচ্ছি সেখানে কিন্তু প্রশ্ন করা, ভাবার অনেকটা মানে ওই এই স্পেসটা নেই আর কি। সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিজেদেরকে কিরকম ভাবে তৈরি করবে, কেননা এই পরিসরটা অনেক কমে যাচ্ছে, যে প্রশ্ন করার যে কালচারটা, বড় দিকে প্রশ্ন করলে সেটা আমরা শেষ করে দেবো এই প্রশ্নটা নিয়ে। তো জাস্ট একটা প্র্যাকটিক্যাল টিপ যে আমরা এইটাকে, এই যে প্রশ্ন করার কালচারটা বা ভাবার এটাকে আমরা কিরকম ভাবে তৈরি করবো, সংক্ষেপে একটা। সংক্ষেপে বলাটাই মুশকিল। ভাবার ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি যে অনেক সময় আমরা দেখি যে স্কুলের ক্লাসরুম গুলোতে টিচারদের ওপরও অনেক প্রেশার থাকে, এবং ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে দিয়ে সিলেবাস শেষ করে দিয়ে আমরা হয়তো বেরিয়ে যাই। সেটার থেকে আমাদের একটা কালচার তৈরি করতে হবে যেখানে আমরা প্রশ্ন করতে পারবো, বা প্রশ্ন করাকে এনকারেজ করতে হবে ছোটবেলা থেকে। আর নিজেদের মধ্যে কি, যেটা আমি বললাম, সারাদিন জাস্ট ভাবো যে কতটা সময় ফোনের দিকে তাকিয়ে আমরা থাকি। দিনে অ্যাটলিস্ট 3 ঘন্টা 4 ঘন্টা সোশ্যাল মিডিয়া, সেই জিনিসগুলো একটা যদি দিনে 15 মিনিট বার করেও একটু ভাবা যায় যে আচ্ছা আজকে তো আমি এই দিনে এটা যদি ভাবি যে আজকে আমি এই 3টে নতুন জিনিস বা নতুন আইডিয়া, নতুন ভিডিও দেখলাম বা নতুন গান শুনলাম, এটা নিয়ে আমার কি মনে হচ্ছে, এটা নিয়ে আমার কি কি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোও যদি আর্টিকুলেট করা যায়। সেই প্রশ্নগুলো সবসময় সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সেটার একটা লিমিটেশন আছে, কিন্তু প্রশ্ন করার অভ্যাসটা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে হয়তো আমরা একটা সময় নিজেরাই উত্তরগুলো শিখতে পারবো। অনেক ধন্যবাদ নন্দিতা। আমরা নিশ্চয়ই আগামী দিনে কোনো এক আলোচনায় আবার এটা নিয়ে আলোচনা করতে পারবো। আমরা অনেক ধন্যবাদ আমাদের যারা ছাত্রছাত্রী শুনলেন, আমরাও সমৃদ্ধ হলাম এই আলোচনা থেকে। ধন্যবাদ। আমরা এরপরে থ্যাংক ইউ সো মাচ। নুরুল ইসলাম লস্কর, আমি আগে বলেছিলাম আমাদের আগের এপিসোডে উনি জয়েন করেছিলেন, অথর, মোটিভেশনাল স্পিকার, পিয়ার কনসালটেন্ট, দীর্ঘদিন এসবিআই এর সঙ্গে কাজ করেছেন। আমি তাকে অনুরোধ করছি তার বক্তব্য শুরু করার জন্য, এবং তারপরে ঠিক আছে।
শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। গুড ইভিনিং। সাবির, আমার সময় কতটা আছে আমার হাতে? আপনি 10 মিনিট, আমরা একটু সময় বেশি নিয়ে নিচ্ছি, কিন্তু 10-15 মিনিট আপনি নিন, তারপরে আরো দুজন আছে। ঠিক আছে। আর গত ওয়েবিনারে আমার এই পিপিটি নিয়ে একটু প্রবলেম হয়েছিল। এবার তো পিপিটি আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, পাঠায় দেখাচ্ছে আমাদের অপারেট admin করবো না, তোমাকে নেক্সট স্লাইড বলে দিলে তুমি নেক্সট স্লাইডে চলে যেতে পারবে তো? ডেফিনেটলি নট এ প্রবলেম। প্রথম দুজন প্যানেলিস্ট আমাদের এই জমিল, ফাতিমা, জেবা আর নন্দিতা রয় এত সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে দিলেন, তো আমার কাজ তো এমনিতেই কমে গেল। পার্সোনালিটি টেস্ট আর ইন্টারভিউ জিনিস না, দুটো একই জিনিস না, তবে ইন্টারভিউ ইজ এ পার্ট অফ পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট আওতায় পড়ে ইন্টারভিউ। আমি ইন্টারভিউর উপরে আজকে দৃষ্টিপাতটা করব, কারণ পার্সোনাল টেস্ট একটু বিষয়টা একটু লম্বা। যেমন যারা ডিফেন্স সার্ভিসে যায়, সার্ভিসেস সিলেকশন বোর্ড, ওদের পার্সোনালিটি টেস্ট 2 দিন থেকে 3 দিন পর্যন্ত গড়িয়ে যেতে পারে, মে এক্সটেন্ড। ফলে কি হয়, এই জিনিসটা এখন আধ ঘন্টা বা 10 মিনিটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বা ডিসকাশনে সে বুঝিয়ে বলাটা একটু মুশকিল হয়। তো আমি কনসেন্ট্রেট করবো, ফোকাস করবো আমার দৃষ্টি ইন্টারভিউয়ের উপরে, সাক্ষাৎকারের উপরে। তো সাবির, আর ইউ রেডি উইথ দ্য পাওয়ার পয়েন্ট? করতে পারবেন না। আমি প্রসেসিং এর কথা। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যালো, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো, কিছু করা যাচ্ছে না। হ্যালো। একটু মেসেজ করুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই আমাকে আনমিউট করতে পারছি না, জাস্ট বুঝতে পারছেন? ওকে, এবার হবে। একটু হ্যালো, আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি শেয়ার করবেন, ঠিক আছে? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি সাবির? হ্যাঁ, আপনাকে শুনতে শুনতে পাচ্ছি, জাস্ট এক সেকেন্ড, আমরা ওইটা ডাউনলোড করা হয়ে গেছে দেখাচ্ছে। আমার মানে টেকনিক্যাল একটা প্রবলেম হয়ে গেছে, আমি করে দিচ্ছি আর কি। এক সেকেন্ড। কোনো কথা নেই, এরকম প্রবলেম ইন্টারভিউর মাঝখানেও হতে পারে। এন্ড ক্যান্ডিডেট শুড বি প্রিপেয়ার্ড ফর দিস কাইন্ড অফ সিচুয়েশনস। ওটাকে সামাল হঠাৎ দিতে হবে। হ্যাঁ, এক সেকেন্ডের মধ্যে আমি এটা করে দিচ্ছি। ঠিক আছে। টেলিগ্রামে। দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, পিপিটি দেখতে পাচ্ছেন? আমার পিপিটিটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন ইট ইজ শোয়িং এ মনিটর অনলি, মনিটর স্ক্রিন। স্ক্রিন দেখো, এক সেকেন্ড, আমি একবার চেক করে নিচ্ছি। এক সেকেন্ড, শুধু মনিটর দেখা যাচ্ছে, তাই তো? এর মধ্যে অনেকগুলো আইকন আছে, কিন্তু আমার ফাইলটা সেখানে দেখতে পাচ্ছি না। ইয়েলো কালারের।
হ্যাঁ ঠিক আছে, এসেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা সোজাসুজি নেক্সটটাতে চলে যেতে পারি। ইন্টারভিউ, যেদিন ইন্টারভিউ হবে বা যখন ইন্টারভিউ হবে শুধু সেটার উপরে ফোকাস করলে চলবে না আমাদেরকে। বিফোর দ্য ইন্টারভিউ, ডে অফ দ্য ইন্টারভিউ, ডিউরিং দ্য ইন্টারভিউ, আফটার দ্য ইন্টারভিউ, মানে এটা চারটা স্টেপ রয়েছে এর মধ্যে। বিফোর দ্য ইন্টারভিউ হচ্ছে প্রিপারেশন, ডে অফ দ্য ইন্টারভিউ সেদিন যুদ্ধে মানে যুদ্ধক্ষেত্রে যাওয়ার মতো, সিপাহীরা যখন বন্দুক কাঁধে নিয়ে ইমিউনিশনে চললো যুদ্ধক্ষেত্রে। ডিউরিং দ্য ইন্টারভিউ মানে যুদ্ধক্ষেত্রে নেমে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। আফটার দ্য ইন্টারভিউ কিছু করণীয় থাকে। আমরা যখন নেক্সট স্লাইডে যাব ধীরে ধীরে সব জিনিসগুলো বুঝতে চেষ্টা করব। তো সে হাতে আমাদের যে অ্যাভেলেবল টাইম আছে, যেটুকু সময় আছে তার মধ্যে যতটা পারা যায় আমি বিস্তৃত আলোচনা করব। না হলেও আমার এই যে পাওয়ার প্রেজেন্টেশন আছে কোয়াইট এক্সপ্লেনেটরি, এক্সটেন্সিভ রিসার্চ অন কোম্পানি। এখন আমার পূর্ববর্তী বক্তা জামিল, ফাতিমা আর নন্দিতা রয় তারা বলেছেন, জামিলের যেটা প্রেজেন্টেশন থেকে আমরা যেটা গভর্নমেন্ট জবস বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সেটার সম্বন্ধে বেশি জানতে পেরেছি। নন্দিতার হচ্ছে ফ্রম দ্য ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ, ইনফরমেশন কীভাবে আমরা কালেক্ট করবো, কীভাবে সেটাকে স্টোর করবো, কীভাবে we should not fall victim to biased information that comes to find. এখন ব্যাপার হচ্ছে যত দিন যাচ্ছে গভর্নমেন্ট সেক্টরে চাকরি জব ওপেনিংস কমে যাচ্ছে, whereas প্রাইভেট সেক্টরে বা কিছুটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং জবসগুলো বেড়ে যাচ্ছে। তো প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টরের ইন্টারভিউ প্যাটার্নের মধ্যে একটু ডিফারেন্স আছে। তো বিশেষ করে প্রাইভেট সেক্টরের জন্য যখন আমরা ইন্টারভিউ দিতে যাই, যে কোম্পানির, সে টাটা হোক, বিড়লা হোক, গুগল কোম্পানি হোক, এয়ারটেল হোক বা কোনো ব্যাংক হোক, সেই কোম্পানির সম্বন্ধে আমাদের সম্যক জ্ঞান লাভ করে তবে যেতে হবে। উই মাস্ট get all the available information, at least maximum available information about the company. Then we will feel more confident. আমাদের নিজের মধ্যে একটা যেন মানসিক শক্তি আসবে, যে আমি একটা ফিলিং আসবে যে আমি এই ইন্টারভিউটা খুব ভালোভাবে ফেস করতে পারবো। এই ইনফরমেশনগুলো আমরা কোথায় পাবো? ওয়েবসাইট, ওই কোম্পানির নিউজ লেটার, কোম্পানি লিটারেচার, ট্রেড জার্নালস, নেটওয়ার্কিং ফ্রম কলিগস, অ্যালুমনাই, আমাদের সাথে যারা স্টুডেন্ট, পুরনো স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট বা এখন সহপাঠী আছে তাদের কাছ থেকে আমরা পেতে পারি। আর যদি একান্ত কিছু পাওয়া না যায়, যে কোম্পানির জন্য ইন্টারভিউ দিচ্ছি, আমি যে শহরে আছি ওখানে যদি ওদের অফিস আছে, it is no harm in going to their office and asking for pamphlets, brochures, publication. আজকাল যে কোনো বড় অর্গানাইজেশন কোম্পানি প্রচুর নিজেদের প্রমোশনাল লিটারেচার বার করে, সেগুলি এনে পড়ে নিলে in advance we can get a lot of information about the company in which we are appearing for the interview. Next slide, Shabir. Current affairs. নন্দিতা এই ব্যাপারে বেশ ভালো করে বলেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে রিডিং ইম্পর্টেন্ট কলামস, ইম্পর্টেন্ট নিউজ শোজ অন টিভি। আজকাল অবশ্য টিভি নিউজ চ্যানেলগুলো দেখার জন্য একটু সাবধান করে দেব। সব নিউজ চ্যানেল যেমন কারেক্ট ইনফরমেশন দিচ্ছে না, এটা তো লুকে লাভ নেই। তো ইন্টারন্যাশনালে যেমন বিবিসি বা সিএনএন দেখে দুই দিকের হয়তো পিকচার দিচ্ছে, তার মধ্যে থেকে আমরা একটা মিডল লাইন অ্যাভারেজ নিয়ে আমাদের নিজের একটা ভিউ পয়েন্টে আমরা আসবো অ্যাবাউট দ্য নিউজ ডিসকাশন এবং গ্রুপস রাইটিং অপিনিয়ন্স ইন নিউজ পেপার্স। যারা কমিউনিকেশন নিজে ডেভেলপ করতে চান ওরা লেটেস্ট টু এডিটর সম্পাদকীয় পৃষ্ঠাতে চিঠি লিখতে পারেন। এতে করে কি হয়, নিজের রিটেন কমিউনিকেশন স্কিলটা ভালো হয়, আর ওই সাবজেক্টগুলো বা বিষয়গুলোর উপরে কারেন্ট টপিক্সের উপরে নিজের জ্ঞানটা একটু বেড়ে যায়। একটা আমি টিপস দিব যেটা কোনো বইয়ে বা কোথাও পাওয়া যায় না, সেটা হচ্ছে বেস্ট থিং হচ্ছে আমরা নিউজ পেপার রাখি। ইন্টারভিউ যারা, বিশেষ করে যারা ইন্টারভিউ বসবে ওরা নিউজ পেপার পড়ে, কিন্তু সবচেয়ে কম যে পেজটা পড়ে সেটা হচ্ছে এডিটোরিয়াল পেজ, সম্পাদকীয় পেজটা। আমি রিকোয়েস্ট করবো সম্পাদকীয় পেজে যে সম্পাদকীয় থাকে, এডিটোরিয়াল থাকে, সেটা পড়ার জন্য। তার লাভটা কি? সম্পাদকীয়তে জিনিসগুলো যেমন একেবারে দুধ বয়েল করে ওকে গাঢ় করে মিষ্টি তৈরি করা হয়, ক্ষীর বা ছানা, ঠিক সেভাবে এডিটোরিয়ালে অনেকগুলো ইনফরমেশন খুব
সুন্দর করে ওগুলিকে কনসেন্ট্রেট করে দিয়ে দেওয়া। আর এডিটোরিয়ালে রোজ একই জিনিস থাকে না, আজকে স্পোর্টসের ওপর এডিটোরিয়াল থাকলো, তো কালকে ইকোনমিক্স, পরশু দিন হয়তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপরের দিন এডুকেশন, একেবারে ভ্যারাইটি অফ নিউজ ওর মধ্যে চলে আসে। আরও সহজ করার জন্য কি করা যায়, ওই এডিটোরিয়ালটা পড়ে, ওই এডিটোরিয়ালে যদি 20 বা 25 সেন্টেন্সেস আছে, আমাকে চেষ্টা করা উচিত যে ওই জিনিসটা যাকে বলে সাবস্টেন্স করে 4-5 সেন্টেন্সের মধ্যে আমি যদি একটা নোটবুকে ডেইলি লিখে নিই, at the end of the month or 2 months I will be very much up to date about what's happening in and around me. Next slide. মক ইন্টারভিউ নিজেদের গ্রুপের মধ্যে করা যায়, একজন ইন্টারভিউ বা 2জন বা 3জন ইন্টারভিউ বোর্ড হয়ে গেল, একজন ক্যান্ডিডেট হলো, ওর মধ্যে নিজেরা কি স্কোর করছে সেটা থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে আমি এগোচ্ছি কি আমি পিছিয়ে যাচ্ছি, কি আমি যে জায়গায় আছি সেই জায়গায় পড়ে আছি। আর আজকাল ইউটিউবে আইএস থেকে আরম্ভ করে অনেক রকম ভালো ভালো ইন্টারভিউর লাইভ বা অলমোস্ট রিয়েল লাইফ ভিডিওস পাওয়া যায়, সেগুলি দেখা উচিত। আর ভয়েস মডিউলেশন, ভয়েসটা এমনভাবে মডিউলেট করতে হবে যাতে জিনিসটা ক্লিয়ারলি শোনা যায়। ইট শুড নট বি টু ফাস্ট, নট টু স্লো, এন্ড ইট শুড বি অডিবল। নেক্সট স্লাইড প্লিজ। পজিটিভ অ্যাটিটিউড, তো পজিটিভ অ্যাটিটিউডের ব্যাপারে অলরেডি কিছুটা বলা হয়েছে। যার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড আছে, শি অর হি ফিলস এ উইনার এভরিওয়্যার। তো স্টোরি আছে যে অনেকদিন আগে বাটা শু কোম্পানি একজন সেলসম্যানকে আফ্রিকাতে পাঠিয়েছিল ওখানে জুতোর বিজনেসটা বাড়াবার জন্য। সেই সেলসম্যান আফ্রিকাতে গিয়ে 3-4 দিন পর টেলিগ্রাম করলো, নোবডি নোজ হোয়াট ইজ দ্য শু হিয়ার, এখানে কোনো লোক জুতো কি জিনিস জানে না, তো আমি ফিরে আসছি। কোম্পানি কিছুদিন পর আরেকজনকে পাঠালো, দেখা যাক যদি এ কিছু করতে পারে। ও ওখানে গিয়ে একই জিনিস দেখলো, কিন্তু টেলিগ্রাম পাঠালো, নোবডি ওনস এ পেয়ার অফ শুজ হিয়ার, প্লিজ সেন্ড 1 shipload এট দ্য আর্লিয়েস্ট। এখানে কারো জুতো নেই, তো এক জাহাজ ভরে জুতো পাঠানো যাক ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি পারা যায়। এই হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড আর পজিটিভ অ্যাটিটিউডের ডিফারেন্স। একই জিনিস, একই সিচুয়েশন, কিন্তু একজন এর মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছে ভালো, আর একজন দেখতে পাচ্ছে না। উই শুড অলওয়েজ ফাইন্ড আউট হোয়াট ইজ পজিটিভ ইন ইট। মনের মধ্যে এই পজিটিভ টেন্ডেন্সিটা একবারে চলে এলে উই উইল বি দ্য উইনার। নেক্সট স্লাইড প্লিজ। পাংচুয়ালিটি, এর ব্যাপারে তো আর কিছু বিশেষ বলার দরকার নেই। একজন ক্যান্ডিডেট যদি লেট করে পৌঁছায়, তো in itself it's a already she or he has scored something negative, এটা অ্যাভয়েড করা ভালো। আর আমরা যদি একটা নতুন শহরে গিয়ে ইন্টারভিউতে বসছি, তাহলে ইট ইজ অ্যাডভাইজেবল একদিন আগে চলে যাওয়া, আর যেটা ইন্টারভিউর ভেন্যু সেখানে পৌঁছে সেই জায়গাটাকে স্টাডি করে নেওয়া, কীরকম গেলাম, হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে টু ট্রাভেল দেয়ার, বাই বাস অর ট্যাক্সি অর ওয়াক, সেগুলি আগে থেকে ঠিক করে নিলে লাস্ট মোমেন্টের জন্য কোনো অসঙ্গতি বা বিসঙ্গতি থাকবে না। আর এই জিনিসগুলো যদি হয় লেট পৌঁছালাম, সাথে সাথে আমাদের মেন্টালিটিটা এফেক্ট হয়ে যায়, and we will not be able to do our best in the interview. Next. Dress sense. Dress should be decent. It is not a fashion show. ওখানে আমাদের মানে কাউকে ড্রেস দিয়ে ইমপ্রেস করার দরকার নেই। স্পেশালি ড্রেস শুড বি কমফোর্টেবল। এবং কেউ যদি নতুন শার্ট বা নতুন জুতো পরে ইন্টারভিউতে যায়, সেটা বিপদ ডেকে আনতে পারে। কারণ আমরা জানি নতুন জুতো পরলে পায়ে ফুসকা পড়তে পারে, নতুন গেঞ্জি আন্ডারওয়্যার পরলে এমন জায়গাতে মানে ইট ক্যান কজ ইরিটেশন, নানা রকম স্কিনের মধ্যে একটা ফিলিং হতে পারে যে আমাকে কমফোর্টেবল লাগছে না। সবচেয়ে ভালো যে ড্রেস পরলে আমি নিজেকে কনফিডেন্ট মনে করি, যেটাকে আমি লাকি মনে করি, বা যেটা আমাকে অনেক জায়গায় সাফল্য এনে দিয়েছে, সেরকম একটা ড্রেস চুজ করা বেশি ভালো। আর এই আজকাল অনেকে সে ড্রেসের মধ্যে মানে ট্যাটু করে বডিতে, সে কানে পিয়ার্সিং করে। আমি সেটা খারাপ বা ভালো সেটা আমি বলছি না, কিন্তু অনেক ইন্টারভিউয়ারের কাছে যারা সাক্ষাৎকার নিচ্ছেন তাদের কাছে জিনিসটা ভালো লাগতে না পারে। তো এই ব্যাপারে আমাদের নিজের যেটা কমন সেন্স উই মাস্ট অ্যাপ্লাই। নেক্সট, এখানে ভিজুয়ালি দেখানো হচ্ছে দ্য ইয়েস জোন, যে ড্রেসগুলো হয়তো ইন্টারভিউ বোর্ডে পরে গেলে ইন্টারভিউতে
ইমপ্রেস করা যায়। নো জোন তারপরে আসছে, নেক্সট স্লাইড। সো দিস পিকচার স্পিক, ছবিগুলো কথা বলছে, আমাকে বলার দরকার নেই। নেক্সট, ইন ওয়েটিং ডে অফ দ্য ইন্টারভিউ, খুব রিল্যাক্সড হয়ে ওয়েট করা ভালো। অনেক ক্যান্ডিডেটকে হয়তো বসিয়ে রাখা হয়, সবচেয়ে ভালো হয় কোনো একটা ইন্টারেস্টিং রিডিং মেটেরিয়াল নিয়ে যাওয়া। আমাদের সময় আমরা রিডার্স ডাইজেস্ট ম্যাগাজিনটা নিয়ে যেতাম, আর্টিকেলগুলো খুব ছোট ছোট, আর প্রায় আর্টিকেল খুব মোটিভেটিং, পজিটিভ। তো যার যেরকম ভালো লাগে। তবে মোবাইল ফোনে ওখানে বসে কিছু দেখা ইজ অ্যাভয়েডেবল, বিকজ ইট মে ডিস্টার্ব আদার ক্যান্ডিডেট সিটিং দেয়ার। কোনো সময় আমরা অনেক সময় সাইলেন্ট মোডে বা লো ভলিউমে রাখি না, ইট ক্যান ডিস্টার্ব। তাছাড়া আজকাল ভালো ভালো কোম্পানিতে কি করে, দের ইজ সিসিটিভি ক্যামেরা ফিটেড এভরিওয়্যার। ইন্টারভিউ ওখান থেকে স্টার্ট হয়ে যায়, নট আফটার ইউ এন্টার দ্য ইন্টারভিউ চেম্বার। এই যে কীরকম বসে আছে ক্যান্ডিডেটরা, কেউ গুমরামুখ হয়ে বসে আছে, কেউ নার্ভাস হয়ে বসে আছে, কেউ খুব সুন্দরভাবে যার পাশে যে বসেছে ওর সাথে গল্প জুড়ে নিয়েছে, and they are having a very comfortable time, very positively. এই জিনিসগুলো এফেক্ট করে, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। নেক্সট স্লাইড। রেজিউমে এন্ড আদার ডকুমেন্টস, নিজে যে সিভি তৈরি করেছি বা বায়োডাটা, যাই বলা হয় ওই জিনিসটা আমাকে বারবার দরকার হলে দিনে একবার দুবার তিনবার বা আগে থেকে পড়ে নেওয়া দরকার। ওর মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট চেঞ্জ দরকার কিনা, সময়ের সাথে সাথে আমার কোনো কোয়ালিফিকেশন বা আমার কোনো অ্যাটিটিউডের চেঞ্জ যদি এসেছে, আমি 6 মাস আগে সেই সিভিটাই ধরে রেখেছি, ওই চেঞ্জগুলো ইনকর্পোরেট করিনি, সেগুলো একটু দেখে নেওয়া ভালো। আর গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক, একটা সেন্টেন্স লিখে তার এন্ডের মধ্যে একটা ফুল স্টপ নেই, তো এই জিনিসগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু দিস স্মল থিংস ক্যান মেক এ ডিফারেন্স। একই সেন্টেন্স দুজন লিখেছে, একজন ফুল স্টপ দেয়নি, একজন দিয়েছে। সো ইফ আই হ্যাভ টু চুজ, আই উইল চুজ দ্যাট পারসন হু হ্যাজ পুট দ্য ফুল স্টপ। ফুল স্টপটা একটা ছোট্ট জিনিস, বিন্দু, কিন্তু ইট মে মেক এ ডিফারেন্স অফ সিলেকশন or rejection. Next slide please. আচ্ছা, আগের স্লাইড যেটা হয়ে গেল আমি ওটা আবার আনতে বলছি না, কিন্তু একটা পয়েন্ট আমি বলি। আমরা একটা ফাইল নিয়ে যাই, জেনারেলি ক্যারি এ নিট ফোল্ডার অফ ব্রিফ কেস। ব্রিফ কেস ইজ নট ভেরি প্রিফারেবল, কিন্তু একটা ফাইলের মধ্যে আমরা জেনারেলি আমাদের মার্কশিট বা ক্রেডেনশিয়াল সার্টিফিকেটসগুলো নিয়ে যাই। আজকাল সুন্দর সুন্দর ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফোল্ডার কিনতে পাওয়া যায়। ওর শেষের দিকে আমি মার্কশিট, অ্যাডমিট কার্ড বা ইন্টারভিউ কল লেটারগুলি যদি রেখে একেবারে সামনে যে ট্রান্সপারেন্ট পেজ আছে ওর মধ্যে একটা সুন্দর ভিজুয়াল রাখতে পারি রিলেটিং টু মি। আমি কোনো জায়গায় একটা ট্রফি রিসিভ করছি, বা প্রাইম মিনিস্টার আমাকে একটা অ্যাওয়ার্ড দিচ্ছে, বা আমি কোনো একটা ডিবেট কম্পিটিশনে আই এম স্পিকিং অন দ্য মাইক, এরকম যদি কোনো ছবি, নিউজ পেপার রিপোর্ট আছে, এরকম একটা সিরিজ 3-4টা আমি সেই ফোল্ডারে বা ফাইলে একেবারে উপরে রাখলাম। যেহেতু ট্রান্সপারেন্ট, এটা যখন টেবিলের উপর আমি রাখবো সেটা দেখা যাবে। অনেক সময় এমন হয় কোনো ইন্টারভিউ বোর্ডের মেম্বার জিজ্ঞেস করবেন এই ছবিটা কার, তোমার মতো লাগছে বা এটা কি তোমার, তখনই একটা টপিক চলে আসছে তোমার সামনে, যে টপিকে ইউ উইল ফিল ভেরি কনভার্সেবল। হ্যাঁ, এটা আমার ছবি, আমি কলেজে ডিবেট কম্পিটিশনে বলছি। তারপরে conversation may go into debate. You will get 3-4 minutes to speak on a topic in which you are comfortable. So, বুঝতেই পারছো, তাতে লাভটা তোমারই। এন্টার স্মার্টলি, পুজো হয়ে ঢোকা বা দরজার মধ্যে দাঁড়িয়ে একটু মানে somebody shaking, এতে নার্ভাসনেস প্রকাশ পায়। তো প্লিজ ওয়াক কনফিডেন্টলি। ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছেন ওরা কিন্তু হিউম্যান বিংস, ওরা মানুষ, ওরা দৈত্য দানব ডেমন্স না, ওদেরও হয়তো ছেলে মেয়ে আছে, তুমি যে ক্যান্ডিডেট তোমার মতো ছেলে মেয়ে আছে। সো থিঙ্ক about them as human beings, and they are there to find out how capable you are, not to insult you, not to make fun of you. তারা তোমাকে এখানে মানে তোমার অবস্থা সঙ্গীন করার জন্য বসে নেই, তোমার কাছ থেকে তোমার বেস্ট জিনিসটা বার করার জন্য বসে আছে, মনে রাখবে, তাহলে সেই ভয়টা আসবে না। নেক্সট স্লাইড প্লিজ। রেসপন্ডিং এফিশিয়েন্টলি, চলে গেল, কোনো বাধা নেই। যখন কথা বলবো উই শুড রেসপন্ড এফিশিয়েন্টলি। সময় আমার খুব কম আছে। বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যখনই কমিউনিকেশন হয়, কারোর সাথে আমরা কথা বলি,
বা কনভারসেশন চলে, তখন কিন্তু মেজর পোর্শন অফ আওয়ার সাকসেস ইজ ইন আওয়ার বডি ল্যাঙ্গুয়েজ, নট ইন আওয়ার নলেজ। সেই জন্য হ্যান্ড জেস্টার, আই কন্ট্যাক্ট, সব বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যা কিছু আসে, এবং আননেসেসারি থিংস লাইক স্ক্র্যাচিং বা এমনকি পা নড়ানো হয়তো দেখা যাচ্ছে না, ইন্টারভিউ বোর্ডে যারা মেম্বার আছেন আমার পা নড়ানোটা ওরা দেখতে পাচ্ছে না, বাট বিকজ আই এম শেকিং মাই লেগস আমার সারা বডিটা নড়ছে। দিস ইজ এ সাইন অফ আইদার নার্ভাসনেস অর আনইজিনেস। এই জিনিসগুলো টাইমের জন্য একটু রিকোয়েস্ট করবো, কেন আমাদের পরের একজন আছেন, ওনাকে একটু ছাপতে হবে। আপনি তো একটু আমি পাওয়ার পয়েন্ট এখানে শেষ করে নিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে, আমি আরো thank 2 you. মিনিট নিচ্ছি অন্য একটা ব্যাপারে একটু ঠিক, আলাপ। হ্যাঁ স্যার। জাস্ট এ মিনিট। রাইট, তো 10 বা 15 মিনিটে সমস্ত এই যে জিনিসগুলো ক্যান্ডিডেটদেরকে, যারা দোজ হুইল অ্যাপিয়ার ইন ফিউচার ইন্টারভিউস, তাদেরকে বলে নেওয়াটা একটু কঠিন হয়। সেই জন্য আমরা আলাদাভাবে এটা নিয়ে করবো স্যার, মানে আপনি যদি শেষ আমি করতেন। বলে দিই, এই জিনিসগুলো, এই পয়েন্টসগুলো যাতে এক জায়গাতে পাওয়া যায়, সেই জন্য আমি এই যে বইটা আই হ্যাভ কম্পাইলড, এই বইতে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ব্যাপারে অনেক কিছু রয়েছে। পার্সোনালিটিকে তো ইন্টারভিউর আগের দিন আমি ডেভেলপ করতে পারবো না, ওটা অনেক আগে থেকে আমার নিজের পার্সোনালিটি বিল্ড করতে হবে। সেই বিল্ড করার জন্য যে জিনিসগুলো চাই সেটা আমি আমার বইতে লিখেছি। কোনোদিন যেরকম সাবির বলছে আলোচনা হবে ইন ফিউচার। তবে একটা জিনিস, লাস্ট পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সবাই ফুটবল প্রেমী। ফুটবলে আমরা খেলা জিতি কখন? যখন আমরা গোল করতে পারি, আর গোল করার জন্য আমাদের কাছে কি চাই? বলটা চাই। ইন্টারভিউটা হচ্ছে সেরকম জিনিস, টপিকটা হচ্ছে বল। আমি যদি ইন্টারভিউয়ের টপিকটা আমার দিকে নিয়ে আসতে পারি, যেখানে আমি কমফোর্টেবল, নন্দিতা যেমন বলছিল যে একটা কোয়েশ্চেনের আনসার যদি আমি না বলে দিই, ইট ইজ বেটার দেন টেলিং সামথিং হুইচ আই অ্যাকচুয়ালি, যে জিনিসটা মানে আমি সত্যি কথা বলছি না, সেটা থেকে না বলে দেওয়া ভালো। তবে নাটা বলার স্টাইল আছে। কেউ আমাকে জিজ্ঞেস করলো ক্রিকেট সম্বন্ধে একটু বলো তো, আমি তখন বলতে হবে স্যার ক্রিকেট সম্বন্ধে আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না, তবে আপনি আমাকে যদি ফুটবল সম্বন্ধে জিজ্ঞেস করেন আমি বলতে পারবো, এই জন্য যে আমি স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। এই কথাটা যদি আমি না বলি, ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা তো জানবে না, সেই ইনিশিয়েটিভটা আমাকে নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ স্যার, আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরো আলোচনা করব। এর পরের বক্তা অনেক ওয়েট করছেন, আসলে আমরা আইডেন্টিফাই করতে পারিনি, সরি স্যার। আই নাও রিকোয়েস্ট সৈয়দ আব্দুল রহমান, IRTS 2001 সিভিল সার্ভিস ব্যাচ, এখন ওয়ার্কিং এজ চিফ ট্রান্সপোর্ট প্ল্যানিং ম্যানেজার, সাউথ ইস্টার্ন রেলওয়ে। On behalf of WBMDFC, we would like to thank for your time, and may I now request you to share your thoughts on the issue today. Thank you very much. Good evening. Thank you. Can you hear me? Yes, sir. Yeah. Thank you and good evening to all of you. I'm sorry I don't have any presentation today. I didn't know that I had to make a presentation, so I thought I would just speak to the candidates here. It's absolutely fine. You know, go ahead, please. Thank you. And I'm really thankful to you and to WBMDFC for giving me the opportunity to share my thoughts. Mine will be mainly focusing on UPSC personality test, because that's what we've done, and I'm not basically in private sector where I really be able to tell anything about the interview process in the private sector, but surely about UPSC and how we did. Ours was obviously a long time back. I'm 2001 batch, so a lot of things have changed over the period. But I'm sure the basic principle that we were taught, we were told, and that we followed would be applicable even now. In civil services, the personality test, that as it is referred to generally, if I were to sum up the basic thing that we should all keep in mind, I would say we should remember 4 C's. They are basically cognition, communication, current trends, and lastly, which is very, very important, confidence. I mean, these 4 things, of course, this is not an exhaustive list,
every speaker can have his or her own take on the things. But as I see the entire process of interview, can be summed up in these 4 C's. I partly heard the assistant professor from IIM, and then also I heard the previous speaker. They have really covered very well the process of interview and what it really takes to prepare. So I would really not be going into so much detail. I would just basically be talking about these 4 C's. Let's talk about the first one. What does actually cognition mean? The first C. Cognition is basically knowledge. So normally we were told when we were preparing for UPSC that personality test is really not a test of your knowledge, because the knowledge has already been tested in your prelim exam and mains exam. So the final stage is not really about the knowledge. But I would say that no, it's not so. They do test your knowledge, but the knowledge that is tested in the personality test is of a different kind. It's not related directly to the subject that you had in your mains exam, or it's not directly related to the current affairs. They would not be really asking about the heights and lengths and width and whatnot of anything. They would really test your knowledge in terms of how you really perceive a problem, how you present your case about it, and do you really have opinion about certain global trends or not. So that kind of knowledge. And they would also like to understand whether you have a personality which really integrates different information and comes up with a story of his or her own, because today is the time of narrative. I think one of the speakers was talking about narratives. So we all keep reading about narratives, listening to the narratives on the newspaper, on the news channels, in the newspaper. But do we also have a narrative? And if we do, then how do we really form it? How do we really present it? So that kind of knowledge is what they are trying to test, or at least understand about you. So they are, when you present your narrative, what they are actually looking, the interviewers are looking for is a very, very honest answer. I think you should remember that interview or a personality test is also a test of your integrity. They don't want someone who doesn't know about things and just is trying to teach about the bush, because they are very smart people. They are very experienced people. They've spent almost 35 years in their field. So they can really catch you out if you try to smart them out and try to mislead them or lead them to a rose garden. So that kind of thing will not actually work. So therefore you have to be very honest. And if you really don't know about something, you have to be very honestly saying that no, you don't know. And if you partly know, then you should say that I don't have the full information about it, but whatever I know, this is what I know. So that kind of answer is really very, very welcome, and they really appreciate this kind of answer. What they are also looking for in terms of cognition is your own curiosity, the hunger for information, the appetite for knowledge, and whether you are tuned into what is happening or not. So that kind of knowledge also they are trying to test. From here, I would come to the second C, that is current trend. So I'm talking about this current trend because it's very closely related to knowledge, that is cognition. So as a leader, remember that UPSC is basically selecting leaders. You are going to lead people. You are going to lead cities. A lot of you are going to work under you. You're going to work at a level where you're going to make difference to the lives of a lot of people. Therefore, you should have leadership quality. So for being a leader, the first requirement is that you have to be aware of the environment in which you are working. So that's one thing that they test, and that is why I say current trend is very, very important. You all, if some of you are students of management, you must have heard of an acronym called PESTEL, which is basically knowing things from the political, economic, social, technological, ecological, and legal areas. So these are basically
global or major macro trends, environments that basically form around you, and you need to know the major important narratives in each field, be it political, economic, social, technological, etc. You have to know. And besides this, there are, as I think one of the speakers was saying, that there are, major global narratives which are ecological, environment, climate change. We all talk about it, and all of us being educated, being expected to be in leadership position, should know what the major issues are with climate change, with environment, with other things, and what the government is doing, what international forums are doing, and what I think should be done. So this is some kind of idea, some kind of narrative of my own I must have. Similarly, we are talking about another major global narrative, which is called deglobalization. And when we were preparing for UPSC, we were preparing for globalization. We used to prepare essays on globalization, its impact on economy of a country, its impact on the social aspects of a society, its impact on other aspects of a country. But now we are talking of deglobalization, localization. So you hear about Brexit, you hear about the political stance taken by people like Donald Trump, and then so many trade barriers being erected by most of the countries now. So a kind of trend that has set in the global trade, which people, the experts are calling deglobalization. Similarly, there is another trend, which is digitization. We all need to know its impact. We know that a lot of digitization is happening in a lot of other countries. In India, particularly, it's happening at a very, very fast pace, and it is affecting the lives of people in many ways. For example, the subsidy that used to go to the public earlier, now it's going directly to the bank accounts of the people, and that's really changing the way government's assistance used to be given to the public. So how the governance is being affected by digitization. So this is another trend which is really affecting many aspects of our lives, and we as candidates to the steel frame of, if I may still call it steel frame, but the topmost echelon of the country's bureaucracy, you are aspiring for that. So I believe it's fair on the part of the interviews that they expect you to know the major trend such as digitization and what impact it has on the society, on in governance and other things. Similarly, we have demographics. This is another thing which is a major trend, and it affects our economic growth. It affects the resources of our country. So we all need to know what is happening on this front. Similarly, artificial intelligence, data crunching, big data, the other speaker was talking. So these are basically the current trends, the second C that I was telling you about. So cognition, and very closely related to cognition, that is knowledge, is the current trend that we all need to be aware of. What is the third and another very important? I'm just presenting them one after another, but that doesn't mean that the one that has come first is more important than the other one. It's just the way of presenting. So each C is equally important. We should not attach any value to any of them. So the third C is communication. So remember, interview, viva voce, or personality test. I know all these three things are different technically, but I'm just clubbing them and using these terms interchangeably. They are all about communication. In fact, the first impression that we have when we hear about interview is communication. That's what we say. The image that is formed in our mind is about facing people, or probably a panel of interviewers sitting in front of them and talking to them. That's the impression that we have, and that's by and large the fact. We have to sit in front of people and talk. So that boils down to communication skills. So that's a very, very crucial thing. So communication skill is not only the language, it's many more things. So of course, language is very basic. If you're speaking in Hindi, English, Bangla, it doesn't matter which language you speak.
You have to speak in the language that you're comfortable with, but you have to be you have to have certain things in the medium of your communication. One is that you should be comfortable in that language. Secondly, you should be expressing your thoughts very clearly using the components of that language. By components, I mean sentences, words, and grammars. You have to use apt words, apt sentences, apt grammar, and the structure of the sentence should be logical. It should be grammatical. You don't have to really use big words. You don't have to use what we call gobbledygook. You just use simple words, but then express your thoughts very clearly. We know that there is a very deep relationship between the thought process and the language. The language is nothing but expression of the thought. So if you can't speak clearly, it would also indicate to the interviewer that your thought process is, completely, it's not clear, it's ambiguous, and that would really not convey anything. So the language is very important, but again, very basic understanding of language, very basic grasp over the language. You don't have to be an expert, you don't have to be Shakespeare if you're speaking English, but you have to just be good enough to speak well in that language. You have to pronounce words very clearly. Don't worry about the accent. Each one, like if I have an accent, I am from Jharkhand, I am from Bihar, I have a Bihari Jharkhand accent. So a Bengali will have a Bengali accent, a South Indian will have a South Indian accent, and it's all taken. No one minds it. This is very natural. We can't really, unless we are born in another country. And if we are born in another country, we have the accent of that country. A Russian speaks English completely differently. A French speaks English in a completely different manner. In fact, in a very funny manner. Even in England, even if you were born in England and born in London and brought up there in London, and if you were never allowed to interact with a northerner, that is Scottish guy or Irish guy or North Highlanders, they say. So if you never interacted from your childhood days, you would probably find it very difficult to understand, although you are born in England, the English of the North England. So we should all never mind our accent. We should be very confident about it and just speak the accent that you are born with. But in that accent, please pronounce the words and sentences very clearly. And speed is very important. When you're speaking when you're answering a question, you should not be very fast, and you should also at the same time not be very slow. It has to be very, very moderate. That speed actually matters, because there are people who try to rush, and that gives an impression that probably you're just trying to avoid and rush and then just answer somehow, but that doesn't really impress the interviewers. So just express it in simple words, in correct language, and in a very structured and coherent sentence. And so this is communication. And the last C is confidence. Whatever language you speak, how much, it doesn't matter how deep knowledge you have of your subject, but the confidence really matters. You have to speak with a lot of confidence. But then it's easier said than done. Confidence doesn't come just like that. It comes from our preparation. If we prepare for the interview well, the previous speaker, the speaker just before me was saying that he prepared. He was giving steps of interview. The first day was before interview. So before interview, you really have to work hard and prepare. And from preparation comes the confidence. Abraham Lincoln used to say that, about speaking. We all know that he was one of the greatest orators that the world has had. But he used to say that he was very scared of speaking in public. And whenever he was asked to speak, he used to have butterflies in his stomach. And although we all thought that, it all came very natural to him, but it was not so. He was very scared. And in order to boost his confidence, what he would do, if he was supposed to speak for 15 minutes, he would speak for he would prepare for a speech for 1 hour. So that if
that much information he would collect and process and try to understand the subject in such a way that he could speak for 1 hour, although he was supposed to speak only for 15 minutes. That exercise was done to only boost his confidence. So there is no alternative to preparation, and that alone is the source of your confidence. So confidence is very important. And confidence also comes from proper dressing, being comfortable in your dresses, in your shoes and other things. So those are secondary. But the most important thing that gives you confidence is your knowledge, preparation. So these are the major 4 C's that I think are very, very important for facing the panel of interviews when it comes to UPSC. I am sure many of them will be applicable to other forms of interviews also. But towards the end, I would just like to say that normally we really fumble and stumble on at times on, okay, these kind of things just be able to answer off the, but they are the ones which actually derail us. So what are these questions? And I find them very difficult to answer. See, questions like, tell me something about yourself. Suddenly someone asks me, I would start looking at the space. I don't, I have to start really thinking. We really can't speak for 2 minutes about ourselves. So we should really thoroughly prepare. If someone tells us to speak for 2 minutes about ourselves, we should be really in position to do so. Similarly, how do you spend your free time? I mean, if someone asks me suddenly, how do I spend my free time? There are a lot of things people start talking about, hobbies and all, but they are very simple things. But then there will be questions from there. If you say that I love watching movies, and then when the interview would catch you, he would start asking what kind of movies. Then you would say Hollywood, Bollywood, then what Hollywood, which era, which period, which kind, drama, thriller, violence. And so there could be a lot of things. It's not that you can simply just say anything. So they would ask many questions from that. So you have to really prepare. What do I do in my free time? And if you say cricket, movie, then you have to be ready for questions. So therefore you have to really prepare about those things. Similarly, what is another question which really, really, bowls me out is, what is your greatest weakness or strength? As individuals, we don't work on ourselves. We don't really do SWOT analysis, strength, weakness, opportunity, threat, that we do for companies, for organizations. We don't do it for ourselves. So we don't really know what our weaknesses are, what our strengths are. But I think before going to interview, we should work on this kind of question. Similarly, another question, where do you want to see yourself after 5 years or 5 years from now? Now, this is again very, very tricky question, because from there they can ask you many other questions. The moment you open your mouth and say something, they would start tearing you apart. So you can answer off the cuff to a friend. You can just say anything, but in interview, whatever you say, you have to be very careful, because from there they will take on and start asking you questions. Therefore, these are some questions which seemingly are very, very, very simple, but they can really make or mark the entire interview process. I had a few more things, but I was hearing the previous speaker, and he has covered most of them, like dressing, sitting posture, listening to the questions. I would just like to say that when you're listening to the questions being asked to you, you please pay attention. I mean, it should be a natural attention to the speaker, because when you listen to the interviewer, you do many things simultaneously. One is that you pay a lot of respect. That's a sign of respect to the interviewer, that you're listening to what he or she is asking you. And that also helps you answer, because if you don't listen carefully, you will not be able to answer. You look into the eye of the person who is asking. Similarly, when you're answering, look into his or her eye, address all the speakers, and just pay attention to the body language of the interviewers also, because there are a lot of things which are not stated, but from the body language you can understand what actually
the meaning of the sentence or meaning of the question is. Don't think that each interviewer in the panel is a great master of communication. There are interviewers who can't speak well. So you as an interviewee has to understand what the person is trying to ask. And that will happen only if you listen to them very, very carefully. Now, I would just like to end with a very, very important and wise quote from Seneca. Seneca was a Roman philosopher, and I really love this sentence of his. That is, luck happens when preparation meets opportunity. So we are lucky only when we prepare ourselves. Opportunity is the interview. The day you face the interview is the opportunity that's being given to you. And if you want to be lucky, you better prepare. So luck happens only if you prepare, and your preparation meets the opportunity. Well, thank you so much. I hope it was useful. Yeah. Thank you very much for the opportunity. Sayyid Abdul Rahman Sahib very wonderfully presented, talked about today's topic, and especially the concept of 3C is very useful for our candidate. But you started with one thing about the integrity of the candidate. So often people fear of failing, because as they say, almost all the previous speaker also spoke. If you don't know, clearly say that I don't know. But sometimes that fear of failing troubles us. So how my question is, how to remain calm, cool, there will be the nervousness, of course, you are facing such interview board, but still how you keep calm and cool during such situation. So your thoughts on this, sir? Yeah, you see, what I meant by integrity is that if you don't know, you just admit that you don't know. So there can be a genuine fear that what if I go on saying no to all the questions, and then the interviewers would really get fed up and they would just kick me out. No, it doesn't happen. See, when we were preparing, we used to hear a lot of story about some successful candidates. One of the stories was that I mean, it's not just a story. I think this actually happened. One of the candidates in UPSC, generally the duration of interviews in UPSC personality test is about 45 minutes. So for first half an hour, that person kept saying that he didn't know the answer. The questions that were being put to him, he was just saying no, he didn't know. And towards the end, in the last 10 minutes, he got one question which he knew so well. I mean, the answer to that he knew so well that he just impressed the entire interview. So what I'm saying, that probably in that 45 minutes, you would be asked first 5-6 questions which you would not know. Probably you can just honestly say you don't know. And those people probably were forming an opinion about him that, oh, this guy doesn't know anything. But they also realized when he started answering the question which he knew very well, that this guy is very honest. He didn't answer the question that he was not very sure of, but the question which he knew the answer to, and he really knew it, and he knew it so well that so many answers that he gave, we were ourselves not aware of, and the way he presented it. So you see, that brought out his honesty very clearly, and they were also impressed, and they gave him good marks. So this can also happen. So this is what I mean, that even if you don't know 3-4 questions answer, don't worry about it. You have a long duration of interview. There'll be 1 or 2 questions where you can really impress the interviewers. Right. And finally, you end with you're saying that actually luck comes with a good preparation. So this is the time of... Just Seneca was saying. You quoted that very important quote. But this is actually, unlike our times, your times, this is the age of distraction. So, in our previous episode, many candidates actually approached both, through our online program, physically when we met them. So how to deal with the distraction? Maybe there is a different kind of distraction at your time, but this is a new type of distraction, especially the social media and other stuff are distracting us a lot. So what would be your suggestion to keep focused on things? So if you can say something on that. Yeah, we were, I don't know, I should call ourselves lucky or unlucky. We didn't have internet.
if we wanted to find information about it, the Britannica encyclopedia in the library was the only source, and we had to go there and make a note of things. So information technology revolution has really changed a lot of things, and it is for good of society. It has really changed the way we get information, the ease with which we get information. But at the same time, as you say, it has also come as a distraction in many ways, because it has reduced our span of attention. We can't really focus. Our memory is getting affected. A lot of things are happening. I think during the process of preparation, one should really limit the time spent on screen. Probably you should have a non-smartphone with you, just for dumb phone. That's become dumb phone, yeah. And for information, just have a laptop, and when you log in with a into a laptop or computer, PC, whatever you afford to have a clear plan that what you are going to look for, what information you are going to look up on the internet. Do that, and probably that will lead to another search and all, but finish the entire process and just close it. I think that's the only way. Otherwise, unknowingly we spend a lot of time on the screen. Right. We don't even realize the moment and there is so much the other lady was speaking about AI, how this technology is, the telephones and all. These people are just reading everything that you're doing. If you're spending a little more time on one product, so they'll start throwing products at you. So this is all because of AI. So in order to protect ourselves, I think we'll have to limit. There is no other alternative. We'll have to limit our so during this preparation, you have to probably throw away your smartphone, use internet, use computer or laptop for information, and then you have a clear plan before you open your laptop. Finish that and just close that and get on with your screen. I think that's the only way. I don't know if there is any other way. Yeah. So we can discuss on this thing other time. But thank you very much, Sir Syed Abdul Rahman Sahib, You're welcome. very useful insight. আমরা এখানে প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আমরা অনেকটা টাইম আজকে আলোচনা করছি কেরিয়ার এই অনলাইন আলোচনায় যারা আজকে অংশগ্রহণ করলেন, অর্থাৎ তারা ছাত্রছাত্রীরা এবং আমাদের বিশেষজ্ঞ প্যানেলিস্টরা WBMDFCর পক্ষ থেকে, তাদেরকে আমরা আরেকবার ধন্যবাদ জানাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা উৎসাহিত প্রতি সপ্তাহে এই ওয়েবিনারে যাতে আরও ছাত্রছাত্রী যোগ দেয় এবং উপকৃত হয়। আমি আগেই বলেছি, এই আগের এপিসোডগুলো সমস্ত WBMDFCর ফেসবুক এবং ইউটিউবের অফিসিয়াল চ্যানেলে আপনারা দেখেন, অনেকেই বারবার দেখেন এবং মতামত জানাতে ভুলবেন না। 2 ঘন্টার এই কর্মকাণ্ডের পেছনে অনেকের ভূমিকা থাকে। আমরা কৃতজ্ঞতা জানাই WBMDFC চেয়ারম্যান মাননীয় মোহাম্মদ গুলাম আলী আনসারী মহাশয়। আজকের এই বিষয়ের পেছনে তিনি অনেক পরামর্শ দিয়েছেন এবং প্রতিবারেরই পরামর্শ দেন। আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। WBMDFC এমডি মাননীয় মৃগাঙ্ক মহাশয়, GM মাননীয় মোহাম্মদ নাকি এবং WBMDFC অন্য সহকর্মী বন্ধুর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আমার সঙ্গে প্রযুক্তিগতভাবে ছিলেন আয়েশা সোহেল, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানান। আমি সাবির আহমেদ, এই বলে আজকের অনুষ্ঠান শুভরাত্রি। ধন্যবাদ। অনেকবার বলছি দেখো উনি আছেন কিনা, আমি সাতটার পর থেকে বলছি। আমি তো শোনালাম না মেসেজ। স্যার এইটাতে না ওই গ্লাসের শব্দটা এসেছে ইউটিউব থেকে দেখলাম। একটা গ্লাস পড়লো না ঝনঝন করে, ওই শব্দটা ইউটিউবে চলে এসেছে।